ক্লাস শুরু করতে না করতে কারেন্ট চলে গেল, সমস্যা নেই। যারা লাইভে আসো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। লাইভে আসলাম, সাথে কারেন্ট চলে গেল, সমস্যা নেই। আমার এখানে ওয়াইফাই লাইন আছে, কোনো সমস্যা হবে না। ইউপিএস লাগানো আছে, কারেন্ট যাবে কিন্তু ক্লাস বন্ধ হবে না। এই জিনিসটা খুব বেশি মারাত্মক। ক্লাস নিচ্ছি যদি কারেন্ট চলে যায়, দেখা যাবে হচ্ছে তোমার হঠাৎ করে কারেন্ট চলে গেল, এর মধ্যেই ক্লাস তোমার যখন দেখা যাবে ক্লাস তোমার বন্ধ হয়ে গেছে, জিনিসটা খুবই অকওয়ার্ড লাগে। তো ওই কারণে তোমাদের কোয়ালিটি মেনটেন করার জন্য এটাও করতে হয়েছে। এবং কারেন্ট যাবে কিন্তু আমার ক্লাস বন্ধ হবে না, ক্লাসের টাইমে হবে। ওকে, তবে কারেন্টও বেশিক্ষণ প্রতারণা করবে না, খুব শীঘ্রই চলে আসবে, বেশিক্ষণ করে না, জাস্ট 5-10 মিনিটের জন্য যায়। এটার কারণে ক্লাসে 12টা বাজায় দেয়। তো এখন 12টা বাজানোর কোনো সুযোগ নেই, জাস্ট কয়েক সেকেন্ড একটু প্রবলেম হয়, অন্ধকার থাকে। এখন ঠিক আছে সব ওকে। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, প্লিজ একটু কনফার্ম করো আগে আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা 3টে জিনিস পড়ব। আমরা প্রথমত পড়ব হচ্ছে আইনস্টাইনের E=mc² সূত্র এবং এটার ইনার কাহিনী। আমরা গতিশক্তি, বিভব শক্তি, স্থিতিশীল থাকা অবস্থায় মোট শক্তি সব কিছু আমরা গত ক্লাসে বের করছিলাম। তো আজকে আমরা আরেকটা দেখব হচ্ছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এই আইনস্টাইনের সূত্রটাকে আমরা একটু এইভাবে মডিফাই করে লিখতে পারি। এটা একটা সূত্র, এই সূত্রটা কীভাবে আসছে সেটা আমরা একটু দেখব। আমরা সেটা দেখব, অর্থাৎ শক্তির সাথে ভরবেগের রিলেশন। এই যে এটা হচ্ছে আমার হচ্ছে এনার্জি বা আমাদের শক্তি, এই শক্তির সাথে আমাদের যে ভরবেগ, ওই ভরবেগের আমরা একটা রিলেশন পাবো। শক্তির সাথে ভরবেগের যে রিলেশন, সেই রিলেশনটা আমরা বের করব। অর্থাৎ শক্তি ভরবেগ সম্পর্ক, এই শক্তি ভরবেগ যে সম্পর্ক সেটা কীভাবে আসছে, খুবই সিম্পল একটা প্রমাণ। তোমাদের জেনারেলি বইগুলোতে খুব একটা দেওয়া থাকে না, বাট আমাদের লাগে। তো এটা আমরা দেখাবো, ছোট্ট একটা প্রমাণ। ওকে, দেন এটা হচ্ছে আমার আজকে ক্লাসের প্রথম অংশ। সেকেন্ড অংশ হচ্ছে ভাই আমরা এরপরে পড়বো হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আমরা এরপরে পড়বো হচ্ছে আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্ব পড়ব মেইনলি হচ্ছে কৃষ্ণ বস্তু ব্যাখ্যা করার জন্য। কৃষ্ণ বস্তু বা আমরা বলি ব্ল্যাক বডি, কৃষ্ণ বস্তুর থিওরি ব্যাখ্যা করার জন্য আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়ব। ওই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়ার পর আমরা কিছু ম্যাথ করব। ফাইনালি আমরা একটা টপিকস পড়ব যার নাম হচ্ছে এক্স রে। এক্স রে নিয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞানী রন্টজেন যে এক্স রে আবিষ্কার করছে, সেই এক্স রে সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা এটাও জানবো আমাদের পৃথিবীর প্রথম যে এক্স রেটা, সেই এক্স রেটা কার হাতে কখন করা হয়েছে, কিভাবে করা হয়েছে সেটা আমরা একটু করে বলবো। তো তার আগে আমরা একটা করে সামনের দিকে আগাই। আমাকে বলো সব কিছু ক্লিয়ার আছে কিনা। আশা করি ক্লিয়ার না থাকার কোনো কারণ নাই, কারণ আমার সব সেটআপই আমাদের অনলাইনের জন্য সঙ্গতিপূর্ণ, সো কোনো সমস্যা হবে না। আসলে ফোনে নেট দিয়ে যদি ক্লাস নিতে যাই তখন ঝামেলা হয়ে যায় হচ্ছে তোমার একটু ভিডিও কোয়ালিটি লো হয়ে যাবে, কারণ ওয়াইফাই এর কানেকশানগুলো তোমাকে যে পরিমাণ ব্রডকাস্টিং কোয়ালিটি দিবে, যে পরিমাণ স্পিড দিবে, এটা ফোন কানেকশানে কখনো পাওয়া যায় না। তো এখন আমাদের এটা হচ্ছে একটাই জিনিস, কারেন্ট চলে গেল, ওয়াইফাই এর তাদের যে ব্রডব্যান্ড কানেকশান, তাদের তো কানেকশানে কারেন্ট আছে, আমার বাসায় না নাই।
তা আমি যদি রাউটার আর অনুটাকে যদি চালাইতে পারি তাহলে তো আমার নেট পাচ্ছি, ঠিক সেম কাজটা হচ্ছে, যার কারণে আমার এখানে কারেন্ট চলে গেলেও নেট যায় না। এবং আশা করি টানা 6 ঘন্টা কারেন্ট না আসলেও আমার এখানে ব্যাকআপ পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। এটা শুরু করে কথা না বলে আমরা প্রথমে এই সূত্রটা প্রমাণ করব। হ্যাঁ, খুব সুন্দর একটা সূত্র, এই সূত্রটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা আসি একটা করে প্রমাণ। এটাকে আমরা বলি শক্তি ভরবেগ সম্পর্ক, আইনস্টাইনের শক্তি ভরবেগ সম্পর্ক। গত ক্লাসে আমরা শক্তি আর ভরের সম্পর্ক পড়ছিলাম, আজকে দেখব হচ্ছে শক্তি ভরবেগ সম্পর্ক। তার আগে আমরা একটা কথা বলিনি ভাইয়া, ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে, ভাই আমরা খুব ভালো করে জানি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। এটাকে আমরা বলি কি? ভর বেগ। আর ভরবেগকে আমরা ফি দ্বারা প্রকাশ করি। ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, ভরবেগ ফি ইকুয়াল টু হচ্ছে mv। কারেন্ট চলে আসছে, একটা সেকেন্ড আমি একটু এগুলো অফ করে দিই। আচ্ছা, এবার আসো আমরা শক্তি ভরবেগ সম্পর্কটা আমরা দেখবো, এটা আমরা একটু প্রমাণ করি। তো শক্তি ভরবেগ সম্পর্কটা আমাদেরকে যদি প্রমাণ করতে হয়, সেই প্রমাণটা করতে হবে কোত্থেকে? সেই প্রমাণটা নিশ্চয়ই আমাদের ভর থেকেই করতে হবে। আমরা জানি আইনস্টাইনের থিওরি যখন আমরা পড়তে যাব তখন আমাকে চিন্তা করতে হয় বস্তুর বেগটা আলোর বেগের কাছাকাছি কিনা। আমরা জানি নিউটনিয়ান ফিজিক্স অনুযায়ী বস্তুর বেগ যাই হোক না কেন তার কি হয় না, ভরের কোনো পরিবর্তন হয় না, ভর ধ্রুব রাশি। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বলে যখন বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গমন করবে তখন আমাদের সেখানে কি হয় না, সেখানে আমার ভরটা আর আগের মতো থাকে না। এখন আমরা অলরেডি আধুনিক পদার্থবিজ্ঞানে ঢুকে গেছি, আইনস্টাইনিয়ান ফিজিক্সের মধ্যে ঢুকে গেছি, এখানে আমরা মডার্ন ফিজিক্সের মধ্যে ঢুকে গেছি। এখন আমরা সব সময় মাথায় রাখবো ভর আমরা বলতে পারবো মাস ক্যান বি চেঞ্জড, এটা পরিবর্তন হইতে পারে। ওকে, আমরা তাহলে জানি কি ভাইয়া, আমরা এটা ফর্মুলা জানি, m ইকুয়ালস টু হচ্ছে m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা সবাই খুব ভালো করেই জানি। যদি আমরা এই ফর্মুলাটা খুব ভালো করে জানি, একটা সেকেন্ড প্লিজ। ওকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি ভাইয়া, এবার যদি তুমি রুটটা তাড়ানোর জন্য বর্গ করো, আমার যেহেতু রুট আছে আমি রুটটা তাড়ানোর জন্য বর্গ করতেছি, বর্গ করলে আমরা পাবো m স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে m নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এবার যদি আমি বজ্র গুণন করি তাহলে আমরা পাবো m স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি m নট স্কোয়ার। অর্থাৎ উভয় পাশে আমি বর্গ করলাম রুটটা তাড়ানোর জন্য, তাহলে আমার কি আসলো m স্কোয়ার ইন্টু এটা সমান হচ্ছে m নট স্কোয়ার। দেন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমি এটাকে গুণ করে দিই, গুণ করলে হয় m স্কোয়ার 1 ইন্টু m স্কোয়ার মানে m স্কোয়ার মাইনাস আমরা এখানে পাবো m স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু m নট স্কোয়ার। তো আমাদের প্রথম কথা হচ্ছে ভাই আমরা ভরবেগ ফি ইকুয়ালস টু আমরা জানি কি mb, তাহলে ভরবেগ স্কোয়ার সমান কি পাওয়া যায়, ভর স্কোয়ার বেগ স্কোয়ার, এর মানে m স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা লিখতে পারি পি স্কোয়ার। ওকে, দেন আমরা বলতে পারি m স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার m নট স্কোয়ার। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি সি স্কোয়ারটা এখানে যেহেতু ভগ্নাংশ আছে লসাগু নিয়ে নিই, লসাগু নিলে কী হবে, সি স্কোয়ার এখানে থাকে m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু m নট স্কোয়ার। এবার আমরা পরের লাইনে যাই, পরের লাইনে গেলে বজ্র গুণন করি, বজ্র গুণন করলে আমরা পাবো m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু m নট স্কোয়ার সি স্কোয়ার, আমরা পাচ্ছি m নট স্কোয়ার সি স্কোয়ার। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, আমি আপনাকে প্রথম লাইনে একটা কথা বলে দিছি, সেটা হচ্ছে শক্তি ভরবেগ সম্পর্ক আমরা বের করতে চাচ্ছি কোন অবস্থায়, গতিশীল অবস্থায়। গতিশীল অবস্থায় মোট শক্তিকে আমরা প্রকাশ করি E ইকুয়ালস টু mc স্কোয়ার দ্বারা।
এখন ভাইয়া আমার কথা হলো, আপনি যে শক্তি ভরবেগ আনবেন, অলরেডি ভরবেগ রাশিটা চলে আসছে, কিন্তু আমার তো শক্তি এখনো আসে নাই। এর মানে এখানে আমাকে শক্তিকে ইনক্লুড করতে হবে। তাহলে আমরা যদি জানি ই ইকুয়াল টু যদি এম সি স্কোয়ার হয়, তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো আমার এখানে কি আছে দেখো তো, আমার এখানে আছে এম স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু আমার লাগবে কত, সি টু দি পাওয়ার 4 লাগবে। তাহলে আমার এখানে কি দ্বারা গুণ করতে হবে, সি স্কোয়ার দ্বারা। তো আমি ডানে বামে সি স্কোয়ার দ্বারা গুণ করব। সি স্কোয়ার দ্বারা গুণ করলে কি হয়, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেন আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, এই এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 কে আমরা বলতে পারি ই স্কোয়ার। সো ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেন আমরা এখান থেকে বলতে পারি এটা যদি ডানে যায়, ই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেন ই ইকুয়ালস টু আমরা বলতে পারি রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই যে আমার রিলেশনটা, এই রিলেশনটাকে আমরা বলি হচ্ছে শক্তি ভরবেগ সম্পর্ক, এবং এটা আমাদের প্রমাণ লাগবে, এটার জন্য প্রমাণ লাগবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ইঞ্জিনিয়ারিং যে কোনো পরীক্ষায় এটা চলে আসতে পারে 10 মার্কসের জন্য। ইঞ্জিনিয়ারিং ম্যাথ মানে 10 মার্কস। পরীক্ষায় বললো প্রমাণ করো যে বা দেখাও যে ই ইকুয়ালস টু এটা। এখন তোমাকে দেখাইতে বলছি ই ইকুয়ালস টু এটা, এখন তো তুমি মুখস্থ লিখে দিতে পারবা না, এখন তো তুমি মুখস্থ লিখতে পারবে না। নর্মালি ম্যাথ করার ক্ষেত্রে তুমি এটাকে মুখস্থ লিখে ম্যাথ করে ফেলো, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে যখন এটাই তোমাকে বলছে দেখানোর জন্য, তখন তো তোমাকে শুরু থেকেই শুরু করতে হবে। ওই কারণে প্রসেসটা তোমাকে জানতে হবে কিভাবে আসলে শুরু করতে হবে। এবার আসো ভাইয়া, এটা আমরা জেনে গেলাম। এখান থেকে আমরা দুইটা থিম পাবো। তো আমি যে দুইটা থিম পাবো, সেই দুইটা থিম কি কি আমরা একটু জেনে নিই। আমাদের থিম নাম্বার 1, যদি কখনো, ভালো করে খেয়াল করো, যদি কখনো বস্তুর নিচ্ছল ভর শূন্য হয়, নিচ্ছল ভর এম নট ইকুয়ালস টু 0। আমরা জানি আমাদের কোন একটা বস্তুর যদি নিচ্ছল ভর শূন্য হইতেই পারে। যদি কখনো নিচ্ছল ভর যদি শূন্য হয়, এর মানে এম নট ইকুয়ালস টু 0, তখন তুমি এখান থেকে কি পাচ্ছ খেয়াল করো তো। তখন তুমি এখান থেকে পাচ্ছ কি ভাইয়া, ই ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার, নিচ্ছল ভর শূন্য মানে এই টার্মটা শূন্য, এর মানে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার। তো রুট ওভার পি স্কোয়ার যদি সি স্কোয়ার যদি হয়, তাকে রুট করলে রুট স্কোয়ার কাটাকাটি যাবে, তখন আমরা এখান থেকে পাবো ই ইকুয়ালস টু পি সি। তাহলে আমরা নতুন একটা রিলেশন পেয়ে গেলাম, আমরা নতুন আরেকটা রিলেশন পাইলাম, ই ইকুয়ালস টু পি সি। এটাও আমাদের একটা রিলেশন। এর মানে ভরবেগকে যদি তুমি আলোর বেগ দ্বারা গুণ দাও, শক্তিটা তুমি পেয়ে যাবা। এখন এখান থেকে আবার আমরা এটাও বলতে পারি ভাইয়া, এখান থেকে বলা যায় ফি ইকুয়ালস টু ই ডিভাইড বাই সি, অর্থাৎ ভরবেগ বের করতে হলে ই কে সি দ্বারা ভাগ করলে আমরা ভরবেগটা পেয়ে যাই। এর মানে এখান থেকে তুমি দুইটা সূত্র পাইলা, একটা হচ্ছে ই ইকুয়ালস টু পি সি, আর একটা হচ্ছে আমাদের ফি ইকুয়ালস টু ই বাই সি। তাহলে এখানে আমাদের এটা আমরা সাধারণত অ্যাপ্লাই করতে পারবো, তবে যখন এটা অ্যাপ্লাই করব তখন তার নিচ্ছল ভর কত হয়, 0 হয়। এটা আমরা অনেকে জানি না। তাহলে আমরা আইনস্টাইনের যে শক্তি ভরবেগ সম্পর্ক, এই শক্তি ভরবেগ সম্পর্কে আমি যে জিনিসটা দেখলাম, কখনো যদি বস্তুর নিচ্ছল ভর 0 হয়, এর মানে এম নট ইকুয়ালস টু 0 হয়। নিচ্ছল ভর 0 হলে আমরা বলতে পারি এই টার্মটা 0, আর এই টার্মটা 0 মানে হচ্ছে এটাকে রুট করলে হয় ফি ইন্টু সি। তাহলে ই ইকুয়ালস টু যদি ফি সি হয়, তাহলে ফি ইকুয়ালস টু ই বাই সি। তাহলে আমরা এই দুটি সূত্র মুখস্থ করে রাখবো। এনার্জি ই ইকুয়ালস টু ভরবেগ ইন্টু আলোর বেগ। একইভাবে ভরবেগ ইকুয়ালস টু হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট বা আলোর বেগ। এবার আসো, এটা তো হচ্ছে ক্রাইটেরিয়া 1। দেন আমার সেকেন্ড ক্রাইটেরিয়া হলো বস্তু যদি খেয়াল করো, আমার কোনো একটা বস্তু যদি সেই স্থির থাকে, এবার আমরা ধরলাম তার নিচ্ছল ভরটা 0 নয়, এখানে নিচ্ছল ভরটা 0, এবার হচ্ছে নিচ্ছল ভরটা 0 নয়। নিচ্ছল ভর যদি 0 না হয়, এবার আমি বললাম কোন একটা বস্তু সে আলোর বেগের কাছাকাছি বেগে গমন করতেছে। যখন আলোর বেগের কাছাকাছি বেগে গমন করতেছে, তখন তো আমরা বলতে পারি যে ভাই তার একটা ভরও আছে, তার একটা ভেগও আছে, এর মানে ভরবেগ আছে। সিম্পল, আমরা এখানে নিচ্ছল ভর 0 ধরছি, কিন্তু বস্তু যেহেতু আলোর বেগের কাছাকাছি বেগে গমন করতেছে, ওই কারণে তার ভরবেগ আছে। এখন তুমি বলতে পারো, অনেক সময় অনেকে আমাকে এখানে প্রশ্ন করতে হবে, ভাইয়া ভর যদি 0 হয় তাহলে ভরবেগে তো 0 হবে। ভর যদি 0 হয়, জি ভাইয়া,
ভর শূন্য, এম নট শূন্য, এটা কোন ভর? নিশ্চল ভর। বাট বস্তুর ভরবেগ আছে মানে কি? বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গমন করতেছে, আর আলোর বেগের কাছাকাছি বেগে গমন করলে তার ভর শূন্য হলো, ভর আস্তে আস্তে কি বাড়ে। এর মানে তার ভরটা বেড়ে, একটা ভর আছে, গতিশীল অবস্থায় তার ভর আছে, স্থিতিশীল অবস্থায় তার ভর নাই। এবার যদি কখনো এরকম হয় স্থিতিশীল অবস্থায় তার ভর আছে এবং বস্তু স্থির, কি বললাম? বস্তু স্থির। যদি বস্তু স্থির হয় তাহলে তার ভরবেগ পি ইকুয়াল টু কত? 0। বুঝতেই পারতেছ, যেহেতু বস্তু স্থির, স্থির বস্তুর ভরবেগ কত? শূন্য। কেন? ভর ইন্টু বেগ, তো বস্তুর বেগ তো শূন্য, তো বস্তুর বেগ যেহেতু শূন্য, আমি সুন্দর করে বলে দিতে পারি ভাই বস্তুর বেগ যদি শূন্য হয় তখন আপনি এখান থেকে বলতে পারবেন পি এর মান 0। আর পি এর মান যদি 0 হয় তাহলে আপনি এখান থেকে কি বলতে পারবেন? পি এর মান 0 হলে আপনি এখান থেকে যে জিনিসটা বলতে পারবেন সেটা হচ্ছে ভাইয়া আমাদের এই টার্মটা 0, তখন হচ্ছে ই ইকুয়ালস টু এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এটাকে রুট করলে কত হয়? এটাকে রুট করলে হয় ই ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। তাহলে আমরা এটা হচ্ছে কোন অবস্থায়? এটা হচ্ছে বস্তু স্থির। এর মানে আমরা কি এটাকে বলতে পারি না স্থির অবস্থায় শক্তি? স্থির অবস্থায় শক্তি বলতে পারি না? স্থির অবস্থায় তার মধ্যে সঞ্চিত শক্তির মানে আমাদের বিভব শক্তি, গত ক্লাসে আমরা দেখছিলাম। তাহলে দেখো সেই জিনিসটা এখান থেকে প্রমাণ করে ফেলছি, ই ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া আইনস্টাইনের যে শক্তি ভরবেগ সম্পর্ক আছে সেই শক্তি ভরবেগ সম্পর্ক থেকে আমি এটাই বলতে পারি ই ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এখন এটা হচ্ছে ইন জেনারেল, এটা হচ্ছে কি ইন জেনারেল। এখান থেকে দুইটা সিচুয়েশন আসতে পারে। কোন দুইটা সিচুয়েশন? কখনো যদি বস্তু স্থির থাকে, এর মানে স্থির বস্তুর ভরবেগ নাই, ভরবেগ নাই মানে হচ্ছে এই টার্মটা নাই, তখন তার মধ্যে যে শক্তি আছে সেটা হচ্ছে আমার শুধু স্থির অবস্থায় শক্তি বা স্থিতি শক্তি, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আর যদি কখনো বস্তু গতিশীল আছে কিন্তু তার স্থির ভর যেটা নিশ্চল অবস্থায় যে ভরটা থাকার কথা সেটা আমার শূন্য, এরকম বস্তু থাকতেই পারে। যদি সেক্ষেত্রে হয় তখন আমরা বলতে পারি এই টার্মটা 0, তখন ই ইকুয়ালস টু পি সি বা পি ইকুয়ালস টু ই বাই সি। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এই জিনিসটা সুন্দর করে নোট করে ফেলতে হবে তোমার। কেন? কারণ তুমি তোমার বইতে এটা পাবা না। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো ভাই প্লিজ? আমরা বলি এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবং আবারও বলতেছি এই প্রমাণটা তোমার লাগবে, এই প্রমাণটা লাগবে। দেখো ই ইকুয়ালস টু এম সি স্কয়ার প্রমাণটা কিন্তু আমি করাই নাই, যদিও তুমি বাসায় ট্রাই করলে পারবা, থিওরি কনসেপ্ট অলরেডি আমি বলে দিয়েছি, ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করতে পারবা, কিন্তু সেই প্রমাণটা আমাদের লাগবে না, ওই কারণে আমরা ডাইরেক্টলি প্রমাণটা করাই নাই। বাট এই প্রমাণটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রমাণ, মানে হচ্ছে কি প্রমাণ করো যে এটা, প্রমাণ করো যে এটা একটা ম্যাথ, এই ধরনের প্রমাণ আসতে পারে। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করবা ভাই, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আমরা কিন্তু জটিল জটিল কনসেপ্ট পড়তেছি, আমি আমার বাসায় এটাই খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করতেই, যাতে করে তোমাদের কাছে ইজি মনে হয়, এবং এই অধ্যায় থেকে এটা 100% কনফার্ম। একটু সবার ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো। আমরা এম ইকুয়ালস টু এম নট বাই রুট ওভার 1 বাই বি স্কয়ার বাই সি স্কয়ার জানছি, রুট তাড়ানোর জন্য স্কয়ার করলাম, দেন আমি বজ্র গুণন করলাম, এম স্কয়ার দ্বারা গুণ করলাম, লসাগু নিলাম, লসাগু নিয়ে বজ্র গুণন করলাম, করার পর আমরা এখান থেকে দেখলাম এখানে ভর আর বেগ আছে, একে বলতে পারি ভরবেগ, তাহলে এটা এম স্কয়ার বি স্কয়ারটা হয়ে গেল পি স্কয়ার। তো আমার অলরেডি ভরবেগ চলে আসছে, কিন্তু আমার লিখছি শক্তি ভরবেগ, তাহলে ভরবেগ আসছে কিন্তু শক্তি নাই। তাহলে এখানে এম স্কয়ার যেহেতু আছে, ই ইকুয়ালস টু আমরা জানি এম স্কয়ার এম সি স্কোয়ার, তাহলে এটাকে বর্গ করলে হয় এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এর মানে এটাকে যদি শক্তি আকারে লিখতে হয় তাহলে আমার এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 থাকতে হবে, কিন্তু আমার আছে সি স্কোয়ার, ওই কারণে আরও সি স্কোয়ার গুণ করছি, সি স্কোয়ার গুণ করলাম, সি স্কোয়ার গুণ করলাম, সি স্কোয়ার গুণ করলাম, গুণ করার পর এটাকে আমরা লিখতে পারি ই স্কোয়ার, এটা এভাবে আছে, এটা এভাবে আছে, দেন ই স্কোয়ার ইকুয়ালস টু এটাকে ডানে নিলাম, দেন ই ইকুয়ালস টু রুট ওভার এটা। আর এখানে দুইটা সিচুয়েশন দেখাইছি, শেষ। এবং এটা আমাদের ম্যাথ করার জন্য সূত্র হিসেবে মুখস্থ রাখবা, এটাকে সূত্রের মতো করে মুখস্থ রাখবা। আবারও বলতেছি এটাকে সূত্রের মতো করে মুখস্থ রাখবা। সূত্রটার নাম হবে হচ্ছে আইনস্টাইনের শক্তি ভরবেগ সম্পর্ক, আইনস্টাইনের শক্তি ভরবেগ সম্পর্ক। একজন প্রশ্ন করলো ভাইয়া এম নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে শক্তি শূন্য হবে। হ্যাঁ, এম নট ইকুয়ালস টু 0 হলে স্থির অবস্থায় শক্তি শূন্য হবে, এর মানে তার স্থিতি শক্তি শূন্য। কিন্তু সে যখন গতিশীল হয়ে গেছে, আমরা জানি স্থির অবস্থায় তার ভর না থাকলেও গতিশীল হলে তো বস্তুর ভর বাড়ে অটোমেটিক, বস্তুর ভরও বাড়ছে, সে গতিশীল আছে, ওই গতির কারণে একটা গতিশক্তি সৃষ্টি হচ্ছে, সেই গতিশক্তিটা আমরা এখান থেকে পাচ্ছি। আশা করি বুঝাইতে পারছি। আমরা এটা ক্রাইটেরিয়া দিচ্ছি, সিচুয়েশনস দিচ্ছি, যদি কখনো এরকম সিচুয়েশনস হয়, ওই যে স্থির অবস্থায় শক্তিটা নাই, ওই কারণেই তো এই অংশটা বাদ পড়ে গেছে, কারণ এই অংশটা
আমাদের প্র্যাকটিক্যালি দেখো কি মিন করে, স্থিতিশক্তি মিন করে। সেই স্থিতিশক্তি এখন নাই কেন? কারণ স্থির অবস্থায় তার তো কোনো বরই নাই। স্থির অবস্থায় বর নাই মানে হচ্ছে স্থির অবস্থায় তার কোনো শক্তিও নাই, সেটাই আমরা বলছি। আশা করি বুঝতে পারছো। একজন বললো এম নট ইকুয়ালস টু 0 হলে, এই ফিটা হচ্ছে ভরবেগ, এর মানে গতিশীল অবস্থায়। আর আমরা ধরে নিচ্ছি বস্তু গতিশীল, গতিশীল হলে তো বস্তুর ভরও বাড়ে বেগও বাড়ে, ওই কারণে ভরবেগ আছে, কিন্তু স্থিতিশীল অবস্থায় নাই, ওই কারণে আমরা দিই নাই। আর গত ক্লাসে দেখছিলাম না আমরা গতিশক্তি বের করার সময় কী করি, এম মাইনাস এম নট সি স্কোয়ার করছি না? আমরা গত ক্লাসে সব কিছু বুঝাইছি। আজকে হচ্ছে জাস্ট এখান থেকে দুইটা সিচুয়েশনস বললাম তোমাকে, সিচুয়েশনসগুলো মাথায় রাখতে হবে। এই সিচুয়েশন মানে হচ্ছে বস্তুর নিশ্চল অবস্থায় কোনো ভর নাই, বাট গতিশীল অবস্থায় তো তার ভরবেগ আছে, সেটা দিয়ে আমরা করলাম। আর এক্ষেত্রে হচ্ছে না, আমি ধরে নিলাম বস্তু এবার গতিশীল না, তো গতিশীল যদি না থাকে ওই বস্তুর শক্তি পাইতে হলে কী করতে হবে, নিশ্চল ভর থাকতে হবে। ধরে নিলাম নিশ্চল ভর আছে, যদি নিশ্চল ভর থাকে সেই ভরটা দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিভব শক্তি। কেন? বস্তু এখন স্থির। একজন বলল বস্তুর ভর কিভাবে শূন্য হয়। দেখো বিভিন্ন যে কণা আছে, কণার ভরগুলো প্রায় নগণ্য আমরা ধরতে পারি, সেক্ষেত্রে আমরা বস্তুর ভরগুলো, কণাগুলার ভর আমরা শূন্য ধরতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো আমরা বিভিন্ন কণার ক্ষেত্রে প্রযোজ্য করি। তোমার কি মনে হয় একটা মানুষকে নিয়ে এটার মধ্যে অ্যাপ্লাই করবে? না, এটা হচ্ছে আমরা বিভিন্ন কণা, বিভিন্ন পার্টিকেল যেগুলো আছে সেই পার্টিকেলগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন পার্টিকেল আমরা অ্যাপ্লাই করে তার থিওরিগুলো ব্যাখ্যা করতে পারি। এই পার্টিকেলটা এরকম কেন আচরণ করে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। এবং পার্টিকেল যে কণাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তাদের ভর নগণ্য, তাদের ভর আমাদের নর্মালি শূন্যই আমরা ধরতে পারি। ওই জিনিসটাই আমরা বলতেছি, এটা সম্ভব। এমন না যে আমরা বলতেছি একটা মানুষের ভর শূন্য, সেটা তো না। হ্যাঁ, এটা হচ্ছে পার্টিকেলের জন্য প্রযোজ্য আর কি। ওকে, আমরা সামনের দিকে আগাই। এবার আমরা আসি কালো বস্তু বা অনেকে বলে কৃষ্ণ বস্তু, কৃষ্ণ বস্তুর বিকিরণ। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি। আমাদের প্রথমত আসি, আমরা ধরে নিলাম দিস ইজ যে কোনো বস্তু, দিস ইজ যে কোনো বস্তু, যে কোনো বস্তু, যে কোনো বস্তু যদি হয় তার উপর যদি আলো পড়ে, কি পড়লো? আলো, লাইট। আর আলো কোন বেগে গমন করে? অবশ্যই আলো বেগে গমন করে। তো তাহলে আলো আমার যদি এখানে পড়ে, এখানে 3 ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে এখানে 3 সিচুয়েশনস ক্রিয়েট হয়। এখানে 3 ধরনের সিচুয়েশনস হয়। 3 ধরনের সিচুয়েশন যেগুলা, সেগুলোকে আমরা প্রকাশ করি হচ্ছে ART দ্বারা। ART, আর্ট, মনে রাখার জন্য বলতেছি, আর্ট। তাহলে এ দ্বারা কি মিন করে? এ দ্বারা মিন করে অ্যাবজর্পশন, যাকে বাংলায় বলা হয় শোষণ। এরপর আর দ্বারা মিন করে রিফ্লেকশন, যাকে বাংলায় বলে প্রতিফলন। টি দ্বারা মিন করে ট্রান্সমিশন। এর মানে আমরা বলতে পারি বস্তুর ভিতরে ট্রান্সমিট করা মানে কি? বস্তুর ভিতর দিয়ে চলে যাওয়া। এর মানে এটাকে আমরা প্রতিসরণও বলতে পারি, এটাকে গমনও বলতে পারি, গমন। বা আমরা আরেকটা জিনিস বলতে পারি হচ্ছে বিকিরণও বলতে পারি। আচ্ছা, গমন বা বিকিরণও বলতে পারি। ওকে, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের এখান থেকে যখন, তাহলে আবার বলতেছি যে কোনো একটা সিম্পল যে কোনো একটা বডি, ওই বডির মধ্যে আমরা কি করি, যখন আলো পড়বে 3 ধরনের সিচুয়েশন হবে। সে ওই আলো থেকে কিছু পরিমাণ তার ভিতরে শোষণ করে নিবে,
কিছু পরিমাণ আলোকে সে রিটার্ন পাঠিয়ে দিবে, যাকে আমরা বলি প্রতিফলন, আর কিছু পরিমাণ আলো তার ভিতর দিয়ে চলে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে গমন বা বিকিরণ, বা আমরা অনেক সময় এটাকে বলি হচ্ছে প্রতিসরণ। হ্যাঁ, তবে আমরা সাধারণত বস্তুর ক্ষেত্রে এটাকে প্রতিসরণ বলতেছি না, কারণ প্রতিসরণের জন্য আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে। সো আমরা আপাতত বলতে পারি আমরা এটাকে গমন বা বিকিরণ। এর মানে আমাদের কোনো একটা আলো যখন আমাদের এখান থেকে যায়, তাহলে এই আলোর মধ্যে কয় ধরনের ঘটনা ঘটে? আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনা আমার কয় ধরনের? এই ঘটনা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কিছু আলো আমার কি হয়, কিছু আলো আমার শোষিত হয়, আর কিছু আলো আমাদের কি হয়, কিছু আলো প্রতিফলিত হয়, কিছু আলো প্রতিফলিত হয়, আর কিছু আলো বিকিরিত হয়। কিছু আলো কি হয়? বিকিরিত হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের যে কোনো একটা নর্মাল বডি, যে কোনো একটা বস্তুর মধ্যে আলো পড়লে 3 ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে তার কিছুটা অংশ শোষিত হয়, কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা অংশ বিকিরিত হয়। এর মানে এই 3টাই হয়, আর কোনো কিছু হয় না। ওই কারণে আমরা বলি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে সবসময় অ্যাবজর্পশন প্লাস রিফ্লেকশন প্লাস ট্রান্সমিশন ইকুয়ালস টু হচ্ছে 1। এর মানে সব কিছু মিলে হচ্ছে 1 হয়, একক বা 100%। এর মানে তার যে অংশ, সে অংশটা 3টা কাজে ব্যয় হয়। এবং কোনো বস্তুর ক্ষেত্রে দেখা যায় তার শোষণ ক্ষমতা বেশি, কোনো বস্তুর ক্ষেত্রে তার প্রতিফলন ক্ষমতা বেশি, কোনো বস্তুর ক্ষেত্রে তার বিকিরণ ক্ষমতা বেশি। তার উপর ডিপেন্ড করে এটা ভিন্ন ভিন্ন হয়। যেমন আয়নার ক্ষেত্রে তুমি কখনো বলতে পারবে না যে আমাদের এখানে শোষণ ক্ষমতা বেশি। আয়নার ক্ষেত্রে দেখা যায় এখানে প্রতিফলন ক্ষমতা বেশি। আয়না আমরা এমনভাবে তৈরি করি যাতে করে এখানে প্রতিফলন বেশি হয়। সো এক এক জায়গায় এক এক রকম। বাট আমরা বলতে যে কোনো বস্তু, সেটা যে কোনো বস্তুই হোক, যে কোনো বস্তুই হোক, তুমি আমার হাতের মধ্যে লাইট মারবা, তুমি আমার হাতের মধ্যে লাইট মারো, এখানেও সেম। আমার কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যাবে, কিছু পরিমাণ আলো ট্রান্সমিট হবে, যেটা এত কম যে আমার হাতের মধ্যে রেয়ার কেস, সেটা খুব বেশি বোঝা যায় না। তবে বুঝবা কখন? যখন হচ্ছে তুমি মারবা। কেমন দেখো, তোমাকে বুঝাই জিনিসটা, বুঝবা কখন? বুঝবা দেখো, এখন যাইয়ে তুমি বুঝবা ভাইয়া, এখন যাইয়ে তুমি বুঝবা, না বুঝে কই যাবা? আমার ক্লাস করবা বুঝবা না, এটা কোনো কথা হইলো? এই যে এখন যাইয়ে বুঝবা। দেখো এই আলো আমার আঙ্গুলের ভিতর ঢুকে, দেখো এই দিক থেকে কিন্তু আলোটা আসতেছে। এর মানে বুঝতেই পারতেছ, এটাকে অনেক সময় আমরা খুব এখানে সুন্দর করে দিতেও পারি, এরকম অনেকে আঁকে তো এরকম। খেয়াল করে দেখো আমার যে আঙ্গুল, তুমি দেখো এই আলোটা আমার এই হাতের ভিতর দিয়ে খুব একটা আসে না, বাট আমার আঙ্গুলের এদিক দিয়ে আসতেছে। মানে এক কথায় আমার এই যে আলোটা, এই আলোটা কিন্তু এদিকে যদি না আসতো, আলো না থাকলে কিন্তু এটা এরকম দেখা যাইতো না। বাট এখন আলোটা যখন এই দিয়ে মারতেছি, এই আঙ্গুলটা ভেদ করেও কিন্তু কিছু আলো আসে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, টর্চ মারলে তো আপনার পিছন দিয়ে দেখা যায় না। আমার পিছন দিয়ে দেখা যায় না, যতটুকু দেখা যায় ততটুকু। এখানে হচ্ছে আমার বিকিরণ ক্ষমতা কম, প্রতিসরণ ক্ষমতা কম। প্রতিসরণ ক্ষমতা কম হওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে আমার কি কিছু আলো যাচ্ছে। তাহলে এক কথায় এখান থেকে যে আমি আলো মারলাম, তার কিছুটা অংশ কি হলো? আবার এরকম দেখো, আমরা চেহারার মধ্যে আলো মারলে কিছু রিফ্লেকশন হয়। কেন? কারণ কিছু পরিমাণ চেহারা দ্বারা রিফ্লেকশন হয়, কিছু শোষণ হয়, কিছু বিকিরণ হয়। তাহলে এই জিনিসটা আমাকে বুঝতে হবে, এই 3টার বাইরে অন্য কোনো কিছু আমার বলার নয়। এবং আসলে যখন আমরা পড়তে যাই তখন আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া আসলে এই 3টে জিনিসই আমার আলোর ক্ষেত্রে হয়। তাহলে আলোর ক্ষেত্রে এই 3টে জিনিস হয়, ওই কারণে আমরা বলতে পারি তার টোটাল অ্যাবজর্পশন প্লাস রিফ্লেকশন প্লাস ট্রান্সমিশন ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটা কি? এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। কারো কারো ক্ষেত্রে হয়তো রিফ্লেকশন ক্ষমতা বেশি, কারো কারো ক্ষেত্রে ট্রান্সমিশন ক্ষমতা বেশি, কারো কারো ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন ক্ষমতা বেশি। কিন্তু এক একজনের ক্ষেত্রে এক একটা বেশি হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট 3টা ঘটনা ঘটে, বেশি হোক আর কম হোক। কিন্তু রেয়ার কেস হচ্ছে ভাইয়া, যখন আমরা আলোচনা করি হচ্ছে ভাইয়া কৃষ্ণ বস্তু বা কালো বস্তু, তখন যাই আমার ঘটনাটা একটু ভিন্ন হয়ে যায়। এতক্ষণ বললাম ভাইয়া এটা হচ্ছে আমার এমন একটা বস্তু, দিস বস্তু ইজ কল্ড যে কোনো বস্তু। নাও আমার যে কোনো বস্তু না, এখন আমরা বললাম ভাইয়া এখন আমরা যে বস্তুটা নিব, দিস বস্তু ইজ নট যে কোনো বস্তু, দিস বস্তু ইজ কল্ড হচ্ছে, দিস বস্তু ইজ কল্ড কৃষ্ণ বস্তু। দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি ভাইয়া ব্ল্যাক বডি। দেখা যাচ্ছে না? আরে দাঁড়াও, ব্ল্যাকের মতো আঁকবো, কেন আঁকবো না? ব্ল্যাক না হলে ফিল আসবে না। ব্ল্যাকের মধ্যে একটা মাহাত্ম্য আছে। ধরে নাও এটা একবারে পুরোটা ব্ল্যাক। এখন এটা নাম দিচ্ছি, নাম লিখি ব্ল্যাক বডি। দেখা যাবে না মানে
ইঞ্জিনিয়ার কেমনে হচ্ছি, একটু টেকনিক খাটাইতে হয়। ব্ল্যাক বডি, আচ্ছা যখন তুমি ব্ল্যাক বডির ক্ষেত্রে যাও তখন ভাই আমাদের ঝামেলা হয়ে যায়। এই ব্ল্যাক বডির মধ্যে যখন কোনো একটা আলো যায়, গেল আলো, ওই ব্ল্যাক বডি বলে হে হে আলো তুমি তো অনেক ভালো, আসো তোমাকে আমি নিই। তখন দেখা যায় এই ব্ল্যাক বডির ক্ষেত্রে যে আলোটা পড়তেছে, এই আলোর ক্ষেত্রে কাহিনী যেটা ঘটে, এক্ষেত্রে রিফ্লেকশন হয়ে যায় জিরো, এক্ষেত্রে ট্রান্সমিশন হয়ে যায় জিরো। এর মানে কৃষ্ণ বস্তু এমন একটা বস্তু বা কালো বস্তু, এই আদর্শ যদি আমার আদর্শ কৃষ্ণ বস্তু হয়, আদর্শ কালো বস্তু হয়, তাহলে সেই ক্ষেত্রে তার রিফ্লেকশন হচ্ছে জিরো। এর মানে সে একটু আলো সে রিফ্লেক্ট করবে না, সবগুলো সে নিয়ে নেবে। একটু আলো সে ট্রান্সমিট করবে না, এর মানে তার ভিতর দিয়ে আলো যাবে না, সবগুলো আলো সে কি করবে, তাহলে রিফ্লেকশন ট্রান্সমিশন দুইটাই আমার জিরো। তো আমরা তো আগে থেকেই শিখছি অ্যাবজর্পশন প্লাস রিফ্লেকশন প্লাস ট্রান্সমিশন ইকুয়ালস টু জিরো, সরি 1। এখন যদি আমাদের এর মান, আমাদের এ ইকুয়ালস টু জানি না, আর এর মান জিরো, টি এর মান জিরো, বুঝতে পারতেছো, তাহলে আমরা কি বলতে পারতেছি, এর মান হচ্ছে কত 1। এর মানে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে যে অ্যাবজর্পশন ইকুয়ালস টু হচ্ছে কত 1। এর মানে এমনি নর্মালি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, নর্মালি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেই পরিমাণ আলো আমি তাকে দিলাম সেটা তিনটা ক্ষেত্রে ব্যয় হয়। সে কিছুটা শোষিত করে, কিছুটা বিকিরিত করে, কিছুটা আমাদের কি করে, প্রতিফলিত করে। বাট আদর্শ কৃষ্ণ বস্তু যদি আমরা নিই, এটা হচ্ছে কেমন বস্তু ভাই, আদর্শ কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু মানে যেটা কৃষ্ণ বস্তু সম্পূর্ণ ক্রাইটেরিয়া মেনটেন করে। সাধারণত একটা বস্তু কালো, এই কালো হইলে আমাদের এক্স্যাক্টলি রিফ্লেকশন জিরো, ট্রান্সমিশন জিরো হয় না। আদর্শ কৃষ্ণ বস্তু বলতে আমরা তাদেরকে বুঝি যাদের রিফ্লেকশন জিরো, ট্রান্সমিশন জিরো, মানে সে কোনো রিফ্লেকশনও করে না, ট্রান্সমিশনও করে না, সে সবগুলো কি করে, অ্যাবজর্পশন করে বা শোষণ করে। সে কি করে, সবগুলো যেমন শোষণ করে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের আদর্শ কৃষ্ণ বস্তু সম্পূর্ণটা আলো কি করে ফেলে, সে শোষণ করে ফেলে। সে কি করে ফেলে, শোষণ করে ফেলে। তাহলে আমাদের এই যে আদর্শ কৃষ্ণ বস্তু, সে সম্পূর্ণ আলো কি করে ফেলে, সম্পূর্ণ আলো শোষণ করে ফেলে, শোষণ করে ফেলে। এই যে এটাই হচ্ছে আমার কৃষ্ণ বস্তুর ডেফিনেশন। অর্থাৎ কৃষ্ণ বস্তু আমরা কাদেরকে বলবো, যে কৃষ্ণ বস্তু আমি তাদেরকে বলবো, কৃষ্ণ বস্তু আমি তাদেরকে বলবো যেটা আমার সম্পূর্ণ আলো, সম্পূর্ণ আলো সে কি করে, আলো থেকে যা আসে সম্পূর্ণটাই সে শোষণ করে নেয়, সম্পূর্ণটাই সে কি করে নেয়, সম্পূর্ণটাই সে শোষণ করে নেয়। যেহেতু সম্পূর্ণটা সে শোষণ করে নেয়, ওই কারণে তাকে আমরা বলি হচ্ছে কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু, কৃষ্ণ বস্তুর ডেফিনেশন বললেই সবসময় মাথায় রাখবা, রিফ্লেকশন জিরো, ট্রান্সমিশন জিরো, অ্যাবজর্পশন বা শোষণ হচ্ছে 1। সে সম্পূর্ণটা কি করে নে, শোষণ করে নে। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে কৃষ্ণ বস্তুর যে আমাদের যে কোনো বস্তু আর কৃষ্ণ বস্তুর মধ্যে পার্থক্য, এই যে প্রাথমিক অবস্থার জিনিসগুলো তোমরা বুঝছো কিনা একটু বলো, সবাই বুঝছো কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, যে কৃষ্ণ বস্তু সম্পর্কে যা বললাম এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো। এবার আসো এই জিনিসটা আমরা মুছে ফেলি। এই জিনিসটা যদি মুছি, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা কৃষ্ণ বস্তু নিলাম। এবার এই যে কৃষ্ণ বস্তু, এই কৃষ্ণ বস্তুর মধ্যে আগুন ধরে দিলাম। এর মানে তাকে আমি কি করতেছি, তাকে উত্তপ্ত করতেছি। যখন তুমি তাকে উত্তপ্ত করো, অন্যান্য ক্ষেত্রে কি হয় জানো, কোন একটা বস্তুকে উত্তপ্ত করলে সে আবার আগের মতো সব দিকে সব কিছু করে। বাট কৃষ্ণ বস্তুকে যখন তুমি উত্তপ্ত করবা, সে সম্পূর্ণ জিনিস কি করে, বিকিরিত করে দে। কি করে দে, বিকিরিত, মানে সবগুলো বাইরে ছেড়ে দে। তাহলে আলো যখন দিবা, সম্পূর্ণটা সে নিজের করে নেয়, শোষণ করে নেয়, সে নিজে অ্যাবজর্ব করে নেয়। আর যখন তার ভিতরে আগুন লাগায়, তাকে উত্তপ্ত করবা, সে সবগুলা এনার্জিকে সে কী করে, বিকিরিত করে দেয়। ওই কারণে আমরা বলি কৃষ্ণ বস্তুকে আমরা বলি এটা হচ্ছে উত্তম শোষক এবং উত্তম বিকিরক। তাহলে আমরা বলতে পারি কৃষ্ণ বস্তু হচ্ছে উত্তম শোষক, উত্তম শোষক, এবং এটাকে আমরা বলি উত্তম বিকিরক। উত্তম শোষক কেন,
যখন তার মধ্যে আলো আসে সে সম্পূর্ণটাই শোষণ করে নেয়, আর কোনো কিছু করে না, ওই কারণে হচ্ছে উত্তম শোষক। আর যখন তাকে উত্তপ্ত করা হয় সে সম্পূর্ণটাই বিকিরিত করে দেয়, তখন আমি তাকে বলি হচ্ছে উত্তম বিকিরক, উত্তম বিকিরক, উত্তম বিকিরক। আশা করি বুঝতে পারছো। অনেক সময় এমসিকিউতে আসে আমাদের কৃষ্ণ বস্তুকে আদর্শ শোষক এবং আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে কৃষ্ণ বস্তু উত্তম শোষক এবং উত্তম বিকিরক ব্যাখ্যা করো। তখন তোমাকে এভাবে বলতে হবে কোন একটা কৃষ্ণ বস্তুকে যখন আলো দেওয়া হয় সে আলোর সম্পূর্ণটাই শোষণ করে নেয়, কোনো আলো সে অন্য কোনো কাজে ব্যয় করে না। আর যখন তাকে উত্তপ্ত করা হয় সে তখন তার সম্পূর্ণ এনার্জি বিকিরিত করে দেয়, তখন আমরা বলতে পারি তখন সে সম্পূর্ণটা আমাদের বিকিরিত করে। ওই কারণে আমরা তাকে বলি উত্তম শোষক এবং উত্তম বিকিরক। এটা হচ্ছে কৃষ্ণ বস্তুর ধর্ম। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। এবার আসো কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমাদের যে কাজটা করা হয়, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমাদের যে কাজটা করা হয় সেটা হচ্ছে এবার হচ্ছে কৃষ্ণ বস্তুর ধর্ম ব্যাখ্যা করব। কৃষ্ণ বস্তুর ধর্ম আমরা ব্যাখ্যা করব। এই কৃষ্ণ বস্তুর ধর্ম ব্যাখ্যা করতে গেলে আমার কিছু গ্রাফ লাগবে, সেই গ্রাফগুলো আমরা একটু দেখব, সেই গ্রাফগুলো আমরা একটু দেখব। তার আগে একটু এক মিনিট আমাকে টাইম দাও প্লিজ। ওকে, একজনের বলতেছে আটকে আছে, আমার এখানে সম্পূর্ণ ক্লিয়ার আছে। তোমার নেটের মনে হয় প্রবলেম, তুমি রেজুলেশন কমায় দেখতে পারো, তোমার রেজুলেশন একটু কমায় দেখতে পারো, আমার এখান থেকে ফুল এইচডি যাবে। এবার আসো আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করব। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে গেলে আমরা আমরা যে জিনিসটা দেখতে পারি, কৃষ্ণ বস্তুর বিকিরণ সেটা আমরা গ্রাফিক্যালি ব্যাখ্যা করব। যদি আমরা গ্রাফিক্যালি ব্যাখ্যা করতে যাই, এদিকে দেখো আমরা আঁকতেছি কি, এদিকে আমরা আঁকতেছি হচ্ছে একটা গ্রাফ আমরা ড্র করি। এই গ্রাফের এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর আমি যেটা রাখতেছি সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা রাখতেছি সেটা হচ্ছে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব বা তীব্রতা বলতে পারি, তীব্রতা বলতে পারি। এটাকে আমরা সাধারণত ই ল্যামডা ডি ল্যামডা দ্বারা প্রকাশ করি, ই ল্যামডা ডি ল্যামডা দ্বারা প্রকাশ করি। এর মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে শক্তিটা, কারণ আমরা তরঙ্গ দৈর্ঘ্যের আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে শক্তির তীব্রতা যে কেমন পরিবর্তন হয় সেটা আমরা দেখব। এখন হচ্ছে আমাদের কোন একটা কৃষ্ণ বস্তু সে যে আমার আলো বিকিরিত করে, আবারও বলতেছি এখন আমরা আলোচনা করব হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে। এই কৃষ্ণ বস্তু যে আলো বিকিরিত করে আমাদের, এখন এটা আমাদের বিকিরণটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট। এখন কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত করলে তার শক্তিটা কেমন হয়, মানে সে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করলো তার শক্তিটা কেমন, তার থেকে বেশি তরঙ্গের আলো বিকিরণ করলো তার শক্তিটা কেমন, এভাবে করে করে আমরা একটা পরীক্ষালব্ধ ফলাফল পাবো। এই পরীক্ষালব্ধ ফলাফল যেটা, ওই পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা একটা গ্রাফ পাবো। ওই গ্রাফটা দেখতে কেমন, ওই গ্রাফটা দেখতে যেমন সেটা আমি আগে এঁকে ফেলি। ওই গ্রাফটা হবে দেখতে এমন, এরকম। তাহলে সেটা হচ্ছে আমি কি দেখলাম, কৃষ্ণ বস্তুর মনে করো তরঙ্গ দৈর্ঘ্য শূন্য, তখন কোনো শক্তি বিকিরণ করে না, কারণ তরঙ্গ দৈর্ঘ্য নাই মানে কি আমাদের এখানে কোনো বিকিরিত রশ্মি নেই।
আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বাড়াবো, সে আমাকে কোনো শক্তি দিচ্ছে না। একটা নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট মানের জন্য সে শক্তি দেওয়া শুরু করবে। এরপর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি তরঙ্গ দৈর্ঘ্য আরও বাড়াইলাম, শক্তি বাড়লো, আরও বাড়াইলাম, শক্তি বাড়লো, আরও বাড়াইলাম, শক্তি বাড়লো, আরও বাড়াইলাম, শক্তি বাড়লো। এভাবে আমি তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়াচ্ছি তার বিকিরিত রশ্মি, মানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন বিকিরিত হয় তখন নিশ্চয়ই একটা শক্তি আমাদের যায়। ওই যে শক্তির যে ঘনত্ব বা তীব্রতা, সেই তীব্রতা আমরা মেজারমেন্ট করতেছি। এখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইতে 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 একটা পিক লেভেলে চলে যায়। এই যে আমার এটা হচ্ছে সর্বাধিক শক্তি ঘনত্ব, এখানে যায় শক্তি ঘনত্ব সর্বাধিক। আমার কাছে মনে হইতে পারে তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়াচ্ছি শক্তি ততই বাড়তে আছে, এর মানে আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইতেই থাকি নিশ্চয়ই আমি অনেক অনেক শক্তি পেয়ে যাব। কিন্তু দেখা যায় তুমি একটা নির্দিষ্ট পিক পয়েন্টে যাওয়ার পর এবার তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে কিন্তু শক্তি ঘনত্ব কি কমতেছে 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 কমতেছে। এর মানে আস্তে আস্তে একসময় দেখা যায় আমাদের এরকম হয়ে যায়। এর মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পরীক্ষা লব্ধ ফলাফল। এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, এটা হচ্ছে আমার পরীক্ষা লব্ধ ফলাফল, পরীক্ষা লব্ধ ফলাফল মানে বুঝছো তো? এর মানে একটা কৃষ্ণ বস্তু আমি নিলাম, সেই কৃষ্ণ বস্তুর মধ্যে বিভিন্ন তরঙ্গের দৈর্ঘ্যের আলো দিলাম, তার শক্তি ঘনত্বটা বা আমরা তার তীব্রতাটা মেজারমেন্ট করলাম। মেজারমেন্ট করে 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 আমি দেখলাম স্বভাবত কোনো একটা বস্তুর ক্ষেত্রে এটা আস্তে আস্তে বাড়ার কথা বা আস্তে আস্তে কমার কথা, কিন্তু কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কেমন হয়, একটা নির্দিষ্ট তরঙ্গ পর্যন্ত সে শক্তি ঘনত্ব বাড়ায়, আবার এরপর অটোমেটিক কমাইতে থাকে। এখন তাহলে এখানে দুই ধরনের সিচুয়েশন আছে। আমার এই যে এখানে দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে যখন তরঙ্গ দৈর্ঘ্য কম, তখন আমার যতই তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই ততই শক্তি ঘনত্ব বাড়ে, কিন্তু এরপরে দেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়াই শক্তি ঘনত্ব তত কমে। এটা হচ্ছে কৃষ্ণ বস্তুর জেনারেল বৈশিষ্ট্য। আবারও বলতেছি, এটা হচ্ছে কৃষ্ণ বস্তুর জেনারেল বৈশিষ্ট্য। কোত্থেকে পাইছি? একটা কৃষ্ণ বস্তুকে পরীক্ষা করে আমি গ্রাফ অঙ্কন করলাম, গ্রাফটা দেখতে এরকম হলো, সেটা আমার বুঝছো কিনা। এখানে গ্রাফটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকেই স্কিপ করে চলে যাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমাদের বন্ধু বান্ধব দেখবা এই টপিকটি স্কিপ করে চলে যাবে, আগামাতে কিছু বুঝে না। বাট আমি একটু সহজ ভাষা আমি আমার মতো করে বুঝাচ্ছি, বুঝছো কিনা বলো আমাকে, এটা বলো সবাই এটা বুঝছো কিনা যে আমাদের এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আমি পাইলাম, আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তি ঘনত্ব মেজারমেন্ট করলাম, করে 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 আমি বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলোকে কানেক্ট করে আমি এই গ্রাফটা পাইলাম। এর মানে এটা হচ্ছে একটা কৃষ্ণ বস্তুর জন্য পারফেক্ট, মানে একটা কৃষ্ণ বস্তুর তার গ্রাফটা দেখতে এরকমই হবে। প্রথম দিকে শক্তি ঘনত্ব বাড়বে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সাথে, একটা নির্দিষ্ট সময় পর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়াবা শক্তি ঘনত্ব উল্টা আবার কমতে থাকবে, কমতে 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 প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে। এতটুকু সবাই বুঝছি কিনা বলো? একজন বললো তরঙ্গ দৈর্ঘ্য বাড়াচ্ছি মানে কি? তুমি যে কোনো একটা কৃষ্ণ বস্তুকে তাপ দিচ্ছ, এই কৃষ্ণ বস্তুকে তাপ দিলে এই কৃষ্ণ বস্তু কি করতেছে, সেখান থেকে আলোটা বিকিরিত করতেছে না, জিবে করতেছে। এই আলোটা যে বিকিরিত করতেছে, তুমি যত বেশি তাপ দিবা ততই আমার বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আমরা এভাবে বাড়ায় আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ দেখতেছি, ওই বিকিরণগুলোর জন্য শক্তি ঘনত্ব মেজারমেন্ট করতেছি। আমরা কিন্তু উপরে লিখে রাখছি কালো বা কৃষ্ণ বস্তুর বিকিরণ, এর মানে আমরা এটা যা করতেছি সবগুলো বিকিরণের জন্য। সে যে রশ্মিগুলো বিকিরণ করতেছে সেই রশ্মিগুলোর যে তীব্রতা বা শক্তির ঘনত্ব সেটা আমরা মেজারমেন্ট করতেছি। আশা করি প্রশ্নের আনসার পেয়ে গেছো। শক্তি ঘনত্ব মানে হচ্ছে আমরা জাস্ট বুঝতেছি যে শক্তির তীব্রতা কত। মানে আমাদের আমি তোমাকে বলি, আমাদের আলো কি, আলোর একটা শক্তি আছে না, যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, আমাদের E=h², আমরা আজকে এটা পড়বো E=h², এটাকে আমরা বলি প্লাঙ্কের সূত্র। এই প্লাঙ্কের সূত্র দিয়ে তুমি কি পাইলা? E=h², আবার আমরা পাবো E=hc/λ। এই যে ল্যামডার মান পরিবর্তন হলে শক্তিও আমার কি হয়, পরিবর্তন হয়। এটা হচ্ছে ইন জেনারেল সেন্স। কিন্তু কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমাদের একটু পার্থক্য পরিলক্ষিত হয়। তো এখন আমার কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে যে জিনিসটা হয়, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে প্রকৃতপক্ষে কি হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করতেছি। আমার যে আউটপুটে যে শক্তি পাচ্ছি, এই শক্তিটা কত বেশি বা কত কম সেটা আমরা মেজারমেন্ট করে করে গ্রাফ আঁকছি। এর মানে আমরা এই পরীক্ষাটা চালাইছি কার উপর? কৃষ্ণ বস্তুর উপর। পরীক্ষাটা চালাইছি কার উপর? কৃষ্ণ বস্তুর উপর। ওই কৃষ্ণ বস্তুর উপর পরীক্ষা যখন চালাইলাম, ওই পরীক্ষা চালানোর পর আমি এই ধরনের একটা গ্রাফ পাইলাম। এবার আসি, আমি একটা কাজ করি, আমি কয়েকটা সূত্র লিখি, যে সূত্রগুলো আমার মুখস্থ থাকে না
তোমাদের মুখস্থ থাকার দরকার নাই, কারণ হচ্ছে এই সূত্রগুলো দিয়ে কোনো আমরা কাজ করব না, আমরা শুধুমাত্র সূত্রগুলো লিখি, কারণ অনেক সময় লাগে। প্রথমত আসি আমরা বিনের সূত্র। বিনের সূত্র, তো আমরা বিনের সূত্রটা দেখি। বিনের সূত্রটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে C1 ডি ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার C2 ডিভাইড বাই ল্যামডা টি, যেখানে C1 মানে হচ্ছে 8 পাই HC আর C2 মানে হচ্ছে HC ডিভাইড বাই কে। ওকে, এটা গেল বিনের সূত্র। এরপর আমরা পড়ব হচ্ছে রেলি জিন্সের সূত্র। রেলি জিন্সের সূত্র আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু 8 পাই কেটি ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এরপর আমরা পাবো হচ্ছে প্লাঙ্কের সূত্র। এরপর পাবো হচ্ছে প্লাঙ্কের সূত্র। প্লাঙ্কের সূত্রটা আমরা একটু লিখি। প্লাঙ্কের সূত্রটা হবে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু 8 পাই HC ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার HC ডিভাইড বাই ল্যামডা কেটি মাইনাস 1। ওকে, ওকে আসো আমি আবার পুরো জিনিসটা আবার বলি। দেখো ই ল্যামডা ডি ল্যামডাটা বলতেছি আমরা শক্তি ঘনত্ব বা তীব্রতা। কার তীব্রতা? ওই যে বিকিরিত, এই বিকিরিত রশ্মির তীব্রতা, বিকিরিত রশ্মি। এখন আসো কার সাপেক্ষে, মানে ল্যামডা এর সাপেক্ষে আমরা এই শক্তির তীব্রতা বের করতেছি ল্যামডা এর সাপেক্ষে, ল্যামডা এর সাপেক্ষে, ল্যামডা এর সাপেক্ষে। এবার আসো আমরা যে কাজটা করলাম সিম্পল ওয়েতে আমি বলি, ভাইয়া একটা কৃষ্ণ বস্তু, মনে করো এটা হচ্ছে আমার কৃষ্ণ বস্তু, যদিও দেখতে কালা না, আচ্ছা কালা একটা আছে আমার কাছে, এটা তো দেখতে কালো, হ্যাঁ মনে হবে কৃষ্ণ বস্তু, এটা মনে হয় এটা কৃষ্ণ বস্তু। তাহলে এই যে কৃষ্ণ বস্তু, এই কৃষ্ণ বস্তুকে আমি উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে এখান থেকে আমার কি কিছু রশ্মি বিকিরিত হবে না? বিকিরিত হবে না। তাদের নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং ওই তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা বিকিরিত হচ্ছে তার একটা শক্তি ঘনত্ব বা তীব্রতা আছে, মানে তার একটা তীব্রতা আছে। ওই আমাদের একটা আলোর তো নির্দিষ্ট তীব্রতা আছে, ঠিক না? আলোর তীব্রতা বাড়ে কমে, জানো না? হ্যাঁ। এখন ওই যে আলোটা বিকিরিত হচ্ছে, ওকে যখন উত্তপ্ত করলাম এখান থেকে আলো বিকিরিত হয়, সম্পূর্ণটাই বিকিরিত হয় যেহেতু কৃষ্ণ বস্তু। এই যে বিকিরিত হয়, বিকিরিত রশ্মির একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার আবার একটা শক্তিও আছে। তো আমরা এটাকে উত্তপ্ত করতেই আসি, এরকম করতে করতে প্রত্যেকটা কেসে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি ঘনত্ব মেজারমেন্ট করলাম। তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে আমি বাড়াচ্ছি এবং শক্তি ঘনত্ব মাপতেছি। কার জন্য? একটা আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য। করার পর এবার কি হলো, যখন তরঙ্গ দৈর্ঘ্য এত পাইলাম, শক্তি ঘনত্ব এত, যখন তরঙ্গ দৈর্ঘ্য এত পেলাম, শক্তি ঘনত্ব এত, যখন তরঙ্গ দৈর্ঘ্য এত, শক্তি ঘনত্ব এত, যখন তরঙ্গ দৈর্ঘ্য এত, শক্তি ঘনত্ব এত। এর মানে বুঝতে পারছো তো, ওই তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, ওই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তি ঘনত্ব পাচ্ছি। এভাবে আমি বিভিন্ন বিন্দু পাইছি, প্রত্যেকটা বিন্দুকে একত্রিত করে আমি গ্রাফ আঁকছি। গ্রাফ এঁকে আমি কি বুঝলাম? গ্রাফ এঁকে আমি যা বুঝলাম, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য যতই বাড়ে শক্তি ঘনত্ব তত বাড়ে। এর মানে আলোর তীব্রতা, এক কথায় বিকিরিত রশ্মির তীব্রতা ততই বাড়তেছে। এই তীব্রতা বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছায়। এরপরে যদি তরঙ্গ দৈর্ঘ্য আরও বাড়াই, তীব্রতা তো বাড়ে না, উল্টা আবার তীব্রতা কমা শুরু করে। আমরা কমতে এরকম হয়ে গেল। এই ডেটাগুলা থেকে আমরা এই গ্রাফটা আঁকছি। এটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল। এখন এটা কেন হয়, এটা বিভিন্ন বিজ্ঞানী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে। কৃষ্ণ বস্তুকে এটা এরকম কেন শুধু বাড়ে না, কেন শুধু কমে না, তাহলে এই কোন ইকুয়েশন দিয়ে এটাকে এক্স্যাক্টলি ব্যাখ্যা করা যায় সেটা বিজ্ঞানীরা অ্যানালাইজ করার চেষ্টা করতেছে। কৃষ্ণ বস্তু নিয়ে অনেক রহস্য আছে।
আগে বলো যে আমার কথাটা বুঝছো কিনা, যে আমার এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটা দেখতে এমন হবে, এটা দেখতে এমন হবে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। এখন উপনীত হওয়ার পর এখন হচ্ছে এবার বিভিন্ন বিজ্ঞানী এটা ব্যাখ্যা দিবে এটার সাথে মিলে কিনা। আগে বলো আমার একটু বুঝছো কিনা। ওকে, এবার আসো এখান থেকে। এবার প্রথমে একজন বিজ্ঞানী ভিন, তার নাম হচ্ছে ভিন। দেখো সূত্রগুলো মুখস্থ করা লাগবে না, কি মুখস্থ করা লাগবে সেটা বলতেছি। একজন বিজ্ঞানী ভিন, ওই ভিন দেখাইলো ওনার ফর্মুলা অনুযায়ী ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু c1 ডি ল্যামডা ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার c2 ডিভাইড বাই ল্যামডা টি। এখানে c1 মান হচ্ছে 8 বাই ac, c2 মান হচ্ছে ac বাই k। এটা দিয়ে কোনো ম্যাথ করা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু জানা লাগবে এটাকে আমরা বলতে শক্তি ঘনত্ব। সেই শক্তি ঘনত্ব তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের কি ব্যস্তানুপাতিক। এর মানে ভিন বলল এই যে শক্তি ঘনত্ব এটা তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। এই কথাটা মুখস্থ রাখতে হবে, তোমাকে সূত্র মুখস্থ করা লাগবে না, সূত্রটা জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দেখাচ্ছি। এই সূত্র থেকে তোমাকে এই কথাটাই বলতে হবে শক্তি ঘনত্বটা ল্যামডা এর পঞ্চম ঘাতের কি ব্যস্তানুপাতিক। এই জিনিসটা এমসিকিউর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এমএলআই মানে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ই ল্যামডা ডি ল্যামডা শক্তি ঘনত্ব কার? বিনের মতে শক্তি ঘনত্ব ল্যামডা টু দি পাওয়ার 5 এর কেমন? ল্যামডা টু দি পাওয়ার 5 এর ব্যস্তানুপাতিক, ল্যামডা টু দি পাওয়ার 5 এর ব্যস্তানুপাতিক। এর মানে আমরা যে বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সাপেক্ষে পরিবর্তন হয়, উনি এই ফর্মুলা দিছে। এবার উনি যে এই ফর্মুলা দিছে এগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা আবার একটা গ্রাফ আঁকলাম। এই গ্রাফ যখন আঁকলাম আমরা বিনের সূত্র ব্যবহার করে, আমরা যখন গ্রাফ আঁকলাম ওই গ্রাফটা দেখতে কেমন হলো দেখো। বিনের সূত্র দিয়ে গ্রাফ আঁকলাম, গ্রাফটা দেখতে এরকম হইলো, মিলতেছে মিলতেছে মিলতেছে, ও বাপ মিলে যাচ্ছে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল ওই গ্রাফটা এখানে এসে ফল খাইলো। এর মানে বুঝতে পারতেছ আমার যে বিনের সূত্র দিয়ে করতে গেলে সে তার সূত্র দিয়ে গ্রাফটা আসে এরকম। এটা কার সূত্র? এটা হচ্ছে বিনের সূত্র। বিনের যে সূত্র সেই সূত্র দিয়ে গ্রাফটা আসে এরকম। এর মানে বুঝতে পারতেছ এতটুকু পর্যন্ত এটা পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মিলে যায়। এর মানে এতটুকু পর্যন্ত সে সঠিক, বাট এরপরে আর মিলে না, তাহলে এটাকে যদি আমি বলি উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা কি বলতে পারি এই বিনের যে সূত্র সেটা কম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে খাটে কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে খাটে না। তাহলে আমরা বলতে পারবো ল্যামডা কম হলে খাটে, ল্যামডা বেশি হলে খাটে না। বুঝা নাই? ল্যামডা যদি কম হয় খাটে মানে আবার তুমি মনে করি না খাটের উপর, হ্যাঁ সেভাবেও বলতে পারো ল্যামডা কম হইলে খাটের উপর রাখছে, এর মানে তাকে আদর আপ্যায়ন করতেছে। আর ল্যামডা যখন বেশি হয় তখন খাটে না, তুমি ফাতালে যাও, তখন মানে হচ্ছে খাটে আর আদর যত্ন করতেছে না, দিচ্ছে না আদর যত্ন করতে। তাহলে আমরা বলতে পারি ল্যামডা কম হইলে এটা খাটে, এটা খাটে না মাঠে। হ্যাঁ, তাহলে আমরা আসি ল্যামডা কম হলে আমাদের এই জিনিসগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি চাইলে হোমওয়ার্ক দিতে পারতাম কিন্তু মনে থাকতো না, ওই কারণে আমি এগুলো পড়াচ্ছি। না হয় এগুলো কেউ পড়ায় না, আসলে আমাদেরকে কেউ পড়ায় না, নিজে নিজে পড়তে হয়েছে, কিন্তু অসম্ভব কঠিন লাগতো। কেন? কারণ এগুলো স্যাররা পড়ে দিলে একটু অন্তত পড়তে ভালো লাগতো। তাহলে আমরা দেখতেছি কম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা খাটে কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা আর খাটে না। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে বিনের সূত্র আমরা বুঝলাম কি, বিজ্ঞানী বিনের সূত্র মোটামুটি ঠিক আছে, কিন্তু সে কৃষ্ণ বস্তুকে প্রপারলি ব্যাখ্যা করতে পারে না। শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য যদি কম থাকে তখন এটা ব্যাখ্যা করতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে সে ব্যাখ্যা করতে পারে না। এর মানে বলতে পারি ভিন আমাদের ব্যর্থ। কখন ব্যর্থ? বেশি ল্যামডা এর জন্য, বেশি তরঙ্গ দৈর্ঘ্য এর জন্য ব্যর্থ। তার ব্যর্থতাকে পর্যালোচনা করার জন্য, তার ব্যর্থতাকে সফলতার মুখ দেখানোর জন্য আসলো বিজ্ঞানী রেলি জিন্স। আইসে তারা যে কাজটা করলো,
তারা নতুন একটা ফর্মুলা দিল ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু 8 পাই কেটি ডিভাইড বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। তাহলে এখান থেকে দেখেই বুঝতেছ তারা বললো শক্তি ঘনত্ব ল্যামডা এর কোন ঘাতের ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের। এর মানে এটাও মুখস্থ রাখতে হবে, রেলি জিন্সের মতে শক্তি ঘনত্ব ল্যামডা এর চতুর্থ ঘাতের সমানুপাতিক। কোন ঘাতের সমানুপাতিক? চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার ভালো কথা, এবার রেলি জিন্স যখন এটা বললো, এটা হচ্ছে প্রথমত আবার আগের মতো এমএলআই কনসেপ্ট। এর মানে মোস্ট আমাদের মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ওই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়ে তুমি এটা মুখস্থ রাখবা। ই ল্যামডা ডি ল্যামডা চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক বলছে হচ্ছে রেলি জিন্স, আর পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক বলছে হচ্ছে ভিন। ওকে, এবার আসো ভাইয়া, আসলে এবার বিজ্ঞানের রেলি জিন্স। বিজ্ঞানের রেলি জিন্স আইসা ওনারা যখন বললো, ওমা রেলি জিন্সের সূত্রটা আমরা আবার ব্যাখ্যা করলাম, করার পর ওনাদের সূত্রটা দিয়ে গ্রাফ আঁকলাম। গ্রাফ আঁকলে গ্রাফটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে বিজ্ঞানের রেলি জিন্সের গ্রাফ। বিজ্ঞানী রেলি জিন্স বা অনেকে রিলে বলে। তাহলে রেলি জিন্স, তাহলে বিজ্ঞানের রেলি জিন্সের গ্রাফ যখন আঁকলাম তখন দেখলাম কি, ওমা খাইনি উল্টা ঘটে গেছে। এবার হচ্ছে এইদিকে দেখো, এটা কিন্তু ঠিক ছিল, বাট এইদিকে আইসা জামাল হয়ে গেছে। এর মানে তরঙ্গ দৈর্ঘ্য যখন বেশি তখন এটা খাটে, বাট তরঙ্গ দৈর্ঘ্য কম হলে এবার এটা খাটে না, এবার উল্টো হয়ে গেছে। এবার তাহলে আমাদের কি হলো, বিনের ক্ষেত্রে ছিল ল্যামডা কম হইলে খাটে, বেশি হইলে খাটে না। এবার তার ক্ষেত্রে কি হলো, ল্যামডা বেশি হইলে খাটে, বেশি হলে খাটে, কিন্তু ল্যামডা কম হলে খাটে না, ল্যামডা কম হলে খাটে না। এই যে তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক কম হয় ওই অঞ্চলটাকে, তাহলে আমরা বলতে পারি ল্যামডা যখন কম তাকে আমরা বলি অতি বেগুনি অঞ্চল। কি বলি? অতি বেগুনি অঞ্চল। তোমরা জানো কেমিস্ট্রিতে পড়ছো, বিভিন্ন ধরনের অঞ্চল পড়ছো, এটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল। এই অতি বেগুনি অঞ্চলে যখন যাচ্ছি মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত কম, ওইসব অঞ্চলে কিন্তু রেলি জিন্সের সূত্র খাটে না। এই সূত্র কি হয় না, এই সূত্র খাটে না। এই যে রেলি জিন্সের সূত্র যে অতি বেগুনি অঞ্চলে খাটে না, এটাকে বলা হয় অতি বেগুনি বিপর্যয়। অতি বেগুনি বিপর্যয়। অনেক সময় পরীক্ষা আসতে পারে অতি বেগুনি বিপর্যয় কি জিনিস। তাহলে আশা করি বুঝতে পারছো যে সেটা হচ্ছে কি, রেলি জিন্সের সূত্রটা আমাদের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে খাটলেও কম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে খাটে না। আর কম তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা বুঝতেছি হচ্ছে অতি বেগুনি অঞ্চল। অতি বেগুনি অঞ্চলে যেহেতু রেলি জিন্সের সূত্র খাটে না, এই যে অতি বেগুনি অঞ্চলে রেলি জিন্সের সূত্রের যে বিপর্যয় বা এটা খাটতেছে না, এটাকে আমরা বলতেছি অতি বেগুনি বিপর্যয়। এটাকে বলতেছি অতি বেগুনি বিপর্যয়। এটা আমাদের অনেক সময় আমাদের কি করা লাগে, এটা অনেক সময় আমাদের অনেক সময় আসতে পারে অতি বেগুনি বিপর্যয় কি, ব্যাখ্যা করো। এবার আসো, একটু আশা করি ক্লিয়ার, একটু আশা করি ক্লিয়ার। এবার আসলে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। প্লাঙ্ক ব্যাখ্যা দিল হচ্ছে তার কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে। আমরা একটু পরে কোয়ান্টাম তত্ত্ব পড়ব, কোয়ান্টাম তত্ত্ব পড়ব। তবে কোয়ান্টাম তত্ত্ব পড়ার আগে আমি একটা কথা বলে রাখি, কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে উনি ব্যাখ্যা করার পর উনি নতুন একটা সূত্র দিল, সেটা হচ্ছে এটা। এবং এটাও দেখতেছো ল্যামডা এর পঞ্চম ঘাতের সমানুপাতিক ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি ই ল্যামডা ডি ল্যামডা আমাদের ল্যামডা এর পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। এবং বিজ্ঞানী প্লাঙ্ক যখন করলেন আশ্চর্যজনকভাবে হুবহু মিলে গেল। এর মানে পরীক্ষারত ফলাফলের সাথে প্লাঙ্কের যে কনসেপ্ট সেটা পুরোপুরি মিল। ওই কারণে বলি আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করছে হচ্ছে কে, প্লাঙ্ক। একমাত্র বিজ্ঞানী প্লাঙ্ক কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে পারছে। একমাত্র বিজ্ঞানী প্লাঙ্ক কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে পারছে। এবং উনি এই ব্যাখ্যা করার জন্য যে তত্ত্ব ইউজ করছে তার সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। 1900 সালে উনি প্লাঙ্ক তার যে কোয়ান্টাম তত্ত্ব, সেই কোয়ান্টাম তত্ত্ব অবতারণা করেন। এবং এই কোয়ান্টাম তত্ত্বের আগে এই কৃষ্ণ বস্তু ছিল অনেক রহস্যজনক। অনেক বিজ্ঞানী অনেকভাবে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছে, ব্যাখ্যা করতে পারে নাই। যখন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আসলো, এবার শুধু এটা না, আরও মারাত্মক লেভেলের কিছু কনসেপ্ট আমাদের কি হয়েছে, ব্যাখ্যা করা গেছে। এবং বিজ্ঞানী
বিজ্ঞানী আইনস্টাইন এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়ে অনেক কিছু করে ফেলছে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন দিল তখন দেখা যাচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। এটা হচ্ছে প্লাঙ্কের সবচেয়ে বড় সাফল্য। ওই কারণে আমাদের ম্যাক্স প্লাঙ্কের অন্যতম একটা আবিষ্কার হচ্ছে এটা, এবং ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এখনো পর্যন্ত অন্যতম সেরা একটা আবিষ্কার। সো আমরা সেই তত্ত্বটা জানবো, তার আগে বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা। এই জিনিসগুলো হচ্ছে বইয়ের মুখস্থ টাইপসের পড়া, কিন্তু মুখস্থ টাইপসের পড়া হলো বুঝার একটু কিছু কিছু জিনিস আছে, কিন্তু আমি যদি এই জিনিসগুলো তোমাকে রিডিং পড়ার জন্য বাসায় দিই তখন দেখা যাবে অনেকে বলবে এই জিনিসগুলো পড়ার কোনো দরকার নাই, পরীক্ষা আসলে আমরা আশা করি বাস খাই, কিন্তু বাস খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের সাথে আছি আমি মোবাইল। ওই কারণে তোমাদেরকে সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিলাম। আশা করি এবার মগজে মনে ঢুকে থাকবে, মুখস্থ হয়ে যাবে, না হয় বাসায় মুখস্থ করতে অবস্থা খারাপ হয়ে যেত। এগুলো পড়ানোর জিনিস না, কিন্তু আমি পড়াইলাম। অনেকে বলে সামাজিক বিজ্ঞান কঠিন, ভূগোল কঠিন। পড়তে জানলে সব কিছুই সহজ, সামলানো আমরা পড়তে জানি না। যেমন এই জিনিসগুলো অনেকে বাদ দিয়ে চলে যায়, আমি নিজে ইন্টারভিউতে বাদ দিয়ে দিয়েছিলাম, কেন? দেখতে হিবিজিবি লাগতো, বাট জিনিসগুলো নিজের মতো করে গুছাও, এখন দেখবে সহজ লাগতেছে। তাহলে সিম্পলভাবে আমরা যদি ব্যাখ্যা করি একেবারে, আমি এটাতে দেখো এই এখান থেকে যা আসতেছে জীবনেও কোনো সৃজনশীল পাবা না, কিচ্ছু পাবা না, পাইলে শুধু এমসিকিউ পাবা। কিন্তু এই যে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এগুলোর জন্য লাগবে। একটা এমসিকিউর কারণে তুমি মেডিকেল সায়েন্স নাও পাইতে পারো, একটা এমসিকিউর কারণে তুমি ভার্সিটি সায়েন্স নাও পাইতে পারো, একটা এমসিকিউর কারণে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা A+ মিস করতে পারো, একটা মার্কসের জন্য তুমি হয়তো বুয়েটে পরীক্ষা নাও দিতে পারো। সো ইম্পর্টেন্ট। তাহলে আমি সোজা ভাষায় বলি, কৃষ্ণবস্তু উত্তম শোষক, উত্তম বিকিরক। তার বিকিরণ যদি ব্যাখ্যা করতে যাই, কৃষ্ণবস্তুর বিকিরণের ক্ষেত্রে যে রশ্মিগুলো পাই তাদেরকে আমরা বলি বিকীর্ণ রশ্মি। বিকীর্ণ রশ্মি যেগুলো বিকিরিত রশ্মি, ওই বিকিরিত যে রশ্মিগুলা, সেই রশ্মিগুলার যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে ওই রশ্মির যে তীব্রতা, ওই আলোর যে তীব্রতা, সেই তীব্রতার আমরা গ্রাফ আঁকলাম। গ্রাফ আঁকলে একটা গ্রাফ পাইলাম। সেই গ্রাফটা ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা দিল। প্রথমে ফর্মুলা দিল হচ্ছে বিজ্ঞানী ভিনের মতে ওই শক্তি ঘনত্ব ল্যামডা এর পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক, কিন্তু দেখা গেল তার সূত্রটা কম তরঙ্গদৈর্ঘ্যে খাটে, বেশি তরঙ্গদৈর্ঘ্যে খাটে না। একইভাবে এরপর বিজ্ঞানী রেলে-জিন্স সূত্র দিল, উনি দিল চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, কিন্তু দেখা গেল ওই চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করলে তার সূত্রটা বেশি তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে খাটে, কিন্তু কম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে খাটে না। এখনো প্রপারলি ব্যাখ্যা করতে পারে নাই। এই কম তরঙ্গদৈর্ঘ্য যেটা, তাকে আমরা বলি অতিবেগুনী অঞ্চল। অতিবেগুনী অঞ্চলে রেলে-জিন্সের সূত্র যে খাটে না, এটাকে আমরা বলি অতিবেগুনী বিপর্যয়। এরপরে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হলো 1900 সালে। এটা সালটা মোস্ট ইম্পর্টেন্ট, 1900 সালে, 1900 সালে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হলো। সেই কোয়ান্টাম তত্ত্ব থেকে উনি একটা নতুন সূত্র দিল, পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক, কিন্তু সূত্রটাকে একটু মডারেট করে দিল। এবং উনার যে থিওরি, ওই থিওরি দিয়ে উনি ব্যাখ্যা করার পর, কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার পর দেখা গেল এটা সম্পূর্ণভাবে মিলে যায়। ওই কারণে বলতেছি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমাদের কৃষ্ণবস্তুর ধর্মকে পারফেক্টলি ব্যাখ্যা করতে পারে, এতদিন যেটা অন্য কেউ ব্যাখ্যা করতে পারে নাই। ওভারঅল আইডিয়া এক কথায় পুরোটা বলে দিলাম, আশা করি বুঝতে পারছো। একটু ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা? দেখবে কেউ পারাবে না এই জিনিস, কেউ পারাবে না। একটু সবার ক্লিয়ার কিনা? এগুলো অনেকের কাছে পেশালো কনসেপ্ট, আমি খুব ইজিলি আমার মতো করে সাজাই নিচ্ছি, যাতে করে তোমার এখন দেখবে বই রিডিং করতে গেলে খুব ইজি মনে হবে। না হয় এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে চলে যায়, কিছু বুঝে না। এই একজন প্রশ্ন করলো, বিনও তো বলছে পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক, প্লাঙ্কও তো বলছে পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। আরে ভাই, এটা তো শুধু ল্যামডা এর ব্যস্তানুপাতিক, খালি ওইটা চিন্তা করলে তো হবে না। তুমি তো এটা তো হচ্ছে ল্যামডা এর সাথে সম্পর্ক, কিন্তু তোমাকে তো পুরো সূত্রটা বিবেচনা করতে হবে। পুরো সূত্রটা কিন্তু বিনের সূত্র আর প্লাঙ্কের সূত্র সেম না, কাহিনী তো পুরো সূত্রের মধ্যে। আমি বললাম এটাও ব্যস্তানুপাতিক, তুমি বললো ব্যস্তানুপাতিক, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কিছু আছে। সো বললাম যে দুইজনে বলছে পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক, কিন্তু ওর এখানে আরো অনেক কিছু মডারেশন আছে, সেই মডারেশন এখানে বিন আনতে পারে নাই, কারণ গ্রাফ তো শুধু এটা দিয়ে আঁকে নাই। আরে ভাই, তুমি যদি বলো শুধু ব্যস্তানুপাতিক, তাহলে গ্রাফগুলো তো আমার কি হওয়া উচিত ছিল? খালি এইভাবে অথবা এভাবে, অন্য কোনোভাবে গ্রাফ হওয়া উচিত ছিল না। গ্রাফ এরকম উপরে উঠে আমি নিচে নামি কেন? নামতেছে কারণ পুরো ইকুয়েশন ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। যাক, এবার আসি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এখান থেকে আমরা ম্যাথ করতে পারবো, যদিও এই তত্ত্ব তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসার কথা। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, কেমিস্ট্রিতে 2 নম্বর অধ্যায় ফার্স্ট ইয়ারের।
একজন বলল রেলিজেন্সের গ্রাফটা এমন কেন, ওই ইকুয়েশন থেকে গ্রাফটা ওনারা ইমপ্লিমেন্ট করছে, ওনারা ইমপ্লিমেন্ট করে দেখছে গ্রাফটা এমন, ওই গ্রাফটা এমন ওনারা আঁকছে। আমরা তো আর নিজে নিজে গ্রাফ আঁকতেছি না, গ্রাফ আঁকতে হলে তো আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমরা তো আর আঁকতেছি না, আমরা মুখস্থ বসাই দিচ্ছি গ্রাফটা দেখতে এমন। এই এমন সেখান থেকে আমরা বলে দিছি হচ্ছে আমাদের আসলে কোন জায়গায় খাটে কোন জায়গায় খাটে না। এটা হচ্ছে বিজ্ঞানীরা অলরেডি আমাদেরকে বলে দিছে গ্রাফটা এমন হবে, রেলিজেন্স থেকে আঁকলে এমন হবে, বিন থেকে আঁকলে এমন হবে, প্লাঙ্ক থেকে আঁকলে এমন হবে। সো আমার তো আর কিছু করার কোনো প্রয়োজন নেই, আমি তো আর গ্রাফ আঁকতেছি না এখানে, আমি জাস্ট দেখে বলতেছি কোন সময় খাটে কোন সময় খাটে না, ওই জিনিসগুলোই। হ্যাঁ, এখন যদি তুমি ব্ল্যাক হোল নিয়ে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে ব্ল্যাক হোল নিয়ে তুমি পিএইচডি করতেছো, হ্যাঁ ব্ল্যাক হোল নিয়ে তুমি যখন পিএইচডি করতে যাবা তখন দেখি এবার তোমাকে কেন গ্রাফটা এমন, কি ভিতরে ইনার কাহিনী কি না কি সব কিছু ব্যাখ্যা করে নিজেকে আবার সূত্র আবিষ্কার করে ফেলতে হবে। সো আমরা তো পিএইচডি করতেছি না, মাত্র ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট। এবার আসো, এবার হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম। আচ্ছা, এর আগে আমরা যে সূত্রগুলো লিখছি এখানে কয়েকটা জিনিস নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, ভাই এখানে যে আপনি এটা কে দিছিলেন, এই কেটা কি, এই কেটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক যেটা তোমরা পাইছো কোথায়, ফার্স্ট ইয়ারে আদর্শ গ্যাস লাস্ট অধ্যায়। এরপর হচ্ছে টিটাকে বলি কেলভিন তাপমাত্রা, মানে কেলভিন একক ইউজ করতে হয়, কেলভিন তাপমাত্রা। এরপরে এখানে যে ল্যামডা পাইছো, ল্যামডার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর কিছু আছে বলার মতো? এখানে একটা এইচ পাইছো, এইচটাকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আর কিছু আছে না? এই জিনিসগুলোই, এই জিনিসগুলো কোনটার মিনিং কি আমি বলে দিলাম, বাট কথা হলো ওই সূত্রগুলো কোনো কাজে লাগবে না, সেগুলো দিয়ে আমাদের কোনো ম্যাথও করা লাগবে না, কিছু করা লাগবে না। আর ম্যাথ করবো হচ্ছে এখন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। এবার আসলে আমরা পড়বো হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সালটা মাথায় রাখতে হবে 1900 সাল, 1900 ইংলিশে লিখি, বাংলা লেখা সুন্দর হয় না, 1900 প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমাদের কি বলে খেয়াল করো। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলে, এতদিন পর্যন্ত সবার ধারণা ছিল, তাহলে এটা হচ্ছে প্লাঙ্কের যে তত্ত্ব, আমি এবার বলি, আমি আমার মতো পড়াই। প্লাঙ্কের যে তত্ত্ব, প্লাঙ্কের তত্ত্ব দেওয়ার আগে, প্লাঙ্কের তত্ত্ব দেওয়ার পরে। প্লাঙ্কের তত্ত্ব দেওয়ার আগে আমাদের কী ছিল দেখো, কোনো একটা বস্তু থেকে যে আমাদের রশ্মি বিকিরিত হইতো, মনে করো রশ্মি যে বিকিরিত হচ্ছে, এই যে রশ্মিগুলো যে আমি জাস্ট একদিকে দেখাচ্ছি, রশ্মি যে বিকিরিত হচ্ছে, বিকিরিত রশ্মি, এবং এই বিকিরিত রশ্মিগুলো আমাদের কি করে, এই বিকিরিত রশ্মিগুলো আমাদের অবশ্যই আমাদের কি একটা শক্তি বহন করে, বিকিরিত রশ্মিগুলো একটা শক্তি আছে। এখন ওনাদের মতে প্লাঙ্কের তত্ত্বের আগে সবাই মনে করত এই যে বিকিরিত রশ্মিগুলা এগুলা আমাদের নিরবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন মানে হচ্ছে কন্টিনিউয়াস। এর মানে রশ্মিগুলো হচ্ছে একবারে কন্টিনিউয়াসলি চলতেই থাকে, ভাঙ্গা ভাঙ্গা না, মানে রশ্মিগুলো ভাঙ্গা যায় না, রশ্মিগুলো হচ্ছে কন্টিনিউয়াস যায়, কন্টিনিউয়াস পাস করে, কন্টিনিউয়াস পাস করে। তাহলে আমাদের এক জায়গা থেকে কন্টিনিউয়াসলি পাস করে অন্য জায়গায় চলে গেল। এখন এটা হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব দেওয়ার আগের মতবাদ। কিন্তু বিজ্ঞানী প্লাঙ্ক আমাদেরকে এসে বললেন, বিজ্ঞানী প্লাঙ্ক এসে বললেন এই যে কোনো একটা বস্তু, এই বস্তু থেকে যে রশ্মি বিকিরিত হবে, এই বিকিরিত রশ্মিগুলো এরকম কন্টিনিউয়াসলি বিকিরিত হয় না, সেগুলো হয় কেমন, আমাদের প্যাকেট প্যাকেট আকারে বিকিরিত হয়, ডিসকন্টিনিউয়াস। বলা হলো এবার যে আমার বিকিরণ, এবার যে বিকিরণ বিজ্ঞানী প্লাঙ্ক বলল এরা নিরবচ্ছিন্ন নয়, এরা হচ্ছে ছিন্নায়িত, ছিন্নায়িত। এর মানে প্যাকেট প্যাকেট আকারে যায়, এর মানে এখান থেকে বের হওয়ার সময় কন্টিনিউয়াসলি বের হয় না, ডিসকন্টিনিউয়াসলি বের হয়। এর মানে আলাদা 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 ছোট্ট ছোট্ট প্যাকেট আকারে বের হয়, ছোট্ট ছোট্ট কী আকারে বের হয়, প্যাকেট আকারে। এর মানে একটু বের হইলো,
আরেকটু বের হলো, আরেকটু বের হলো। এর মানে কন্টিনিউয়াসলি যে বের হওয়া এক কথা, আর একটু 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 বের হওয়া আরেক কথা। বিজ্ঞানী প্লাঙ্ক বলল এখান থেকে বিকৃত রশ্মিগুলো কন্টিনিউয়াসলি বের হয় না, এখান থেকে যে আমরা এটা গরম করতেছি সেই যে আমার বিকৃত রশ্মিগুলা সেগুলো হচ্ছে এরকম প্যাকেট প্যাকেট আকারে যায়, এবং প্রত্যেকটা প্যাকেটে শক্তির পরিমাণ সেম। শক্তির পরিমাণ কেমন? শক্তির পরিমাণ সমান, এবং সেই শক্তিটাকে উনি প্রকাশ করলো হচ্ছে E = হচ্ছে Hf দ্বারা। উনি বললেন এই যে আমার একটা নির্দিষ্ট প্যাকেট প্যাকেট আকারে এগুলো বিকিরিত হয়, সেই প্রত্যেকটা বিকিরণের জন্য যে শক্তির পরিমাণ, সেই শক্তির পরিমাণ হচ্ছে কত? E = Hf। যেখানে Hটাকে বলি আমরা প্লাঙ্কের ধ্রুবক, আর Fটাকে আমরা বলি ওই বিকিরিত রশ্মির কেমন? কম্পাঙ্ক। যে রশ্মিটা বিকিরিত হচ্ছে তার কম্পাঙ্ক। তাহলে এটার মধ্যে কি পরিমাণ আছে? Hf, এটার মধ্যে Hf, এটার মধ্যে Hf, এটার মধ্যে Hf, এটার মধ্যে Hf। এর মানে এরকম বিচ্ছিন্নভাবে বের হয়। প্রত্যেকটার মধ্যে শক্তি হচ্ছে কত? E = Hf। কত? E = Hf পরিমাণ শক্তি সে বহন করে। ওকে, এখন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট বা চিহ্নিত, এদেরকে আমরা বলি এক একটা হচ্ছে কোয়ান্টা। এদের কি বলি? এক একটা কোয়ান্টা বলি। এদেরকে বলা হয় এক একটা প্যাকেট বা কোয়ান্টা। অনেক সময় বলা হয় প্যাকেট, কোয়ান্টা বা প্যাকেট। এই প্যাকেট যে থিওরি, তাকে আমরা বলি প্যাকেট থিওরি। আর এই যে প্যাকেট বা কোয়ান্টা সেম কথা। এই যে কোয়ান্টা, এই কোয়ান্টা দিয়ে যে আমাদের থিওরিটা দেওয়া হয় তার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি। এটাকে আমরা বলি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটাকে আমরা বলি কি? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটাকে আমরা বলি কি? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এবার আসি এরপর আসলো বিজ্ঞানী আইনস্টাইন। ম্যাক্স প্লাঙ্ক বলতেছে এখান থেকে বের হওয়ার সময় সে প্যাকেট আকারে বের হইলেও যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতেছে, মানে কি বস্তু থেকে সে বের হওয়ার সময় প্যাকেট আকারে বের হচ্ছে, কিন্তু বের হওয়ার পর সে যখন আবার গমন করতেছে, কারণ রশ্মিগুলো তো বসে থাকে না, রশ্মিগুলো আলোর বেগে গমন করতেছে। এই বিকিরিত রশ্মিগুলো যে আলোর বেগে গমন করতেছে, সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় সে কিন্তু আবার কি এরকম প্যাকেট আকারে যায় না, সে কন্টিনিউয়াসলি যায়। এই যে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। বাট বিজ্ঞানী আইনস্টাইন বলে যে না, তোমার যে বস্তুটা এখান থেকে চিহ্নিত হয় 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন বলেন যে না, তোমার এই কথাটা পুরোপুরি সত্য নয়। এই যে বিকিরিত রশ্মিগুলো এখান থেকে মনে করো রশ্মি যাচ্ছে না, সে সব সময় যাওয়ার সময় এরকম প্যাকেট আকারে যায়। সে অন্য জায়গায় গমন করার সময় কি এরকম প্যাকেট আকারে গমন করে। সে এরকম প্যাকেট আকারে গমন করে, আমাদের কন্টিনিউয়াসলি গমন করে না। তাহলে প্লাঙ্ক বলল কি, সে বের হওয়ার সময় প্যাকেট আকারে বের হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কন্টিনিউয়াসলি যায়। আইনস্টাইন এসে বলল না, সে বের হওয়ার সময় এরকম প্যাকেট আকারে আসে এবং যাওয়ার সময় এরকম প্যাকেট আকারে যায়, কিন্তু এত দ্রুত যে যায় আমাদের চোখে ধরা পড়ে না যে সে ভেঙে যাচ্ছে। এত দ্রুত, কারণ সে আলোর বেগে যাচ্ছে, এত দ্রুত যায় আমার চোখে ধরা পড়ে না সে ভেঙে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে এরকম কি হয়, ভেঙে যায়। এটা হচ্ছে প্লাঙ্কের তত্ত্বটাকে আইনস্টাইন একটু কি করলো, পরিবর্তন করলো। এখন বললো তাহলে এরকম যদি আমার এখানে একটার জন্য শক্তি হচ্ছে আমার Hf, একটার জন্য শক্তি Hf, তাহলে সবার জন্য যদি সবাই হচ্ছে আমার n সংখ্যক হয়, এই n সংখ্যকের জন্য শক্তি কত হবে? NHf। সিম্পল হিসাব, আমি একটা হিসাব করলে আমার শক্তি হচ্ছে Hf। যদি আমি n সংখ্যক হিসাব করি শক্তি হচ্ছে NHf। তাহলে আমরা যে Hf বলতেছি সেটা কয়টার জন্য? শুধুমাত্র একটার জন্য। এরকম তো অনেকগুলো যাইতে পারে, যতটা যায় প্রত্যেকটা মিলে সবার জন্য টোটাল যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে NHf, অর্থাৎ Hfকে n দ্বারা গুণ করে দিলাম। আবার আমরা জানি একটা ফর্মুলা B = F ল্যামডা, এটা আমরা সবাই জানি। তো বস্তু যদি আলোর বেগে গমন করে তখন C = আমরা বলতে পারি F ল্যামডা, অবশ্যই বলতে পারি। তাহলে F এর মান কত? F = আমরা বলতে পারি C/λ। ওই কারণে F এর জায়গায় আমরা বসাতে পারি কত? C/λ। এর মানে HC/λ E আবার এখান থেকে বলতে পারি E = NHC/λ।
তোমরা যখন কেমিস্ট্রিতে পড়ো তখন এটাকে এরকমও পড়ো, আমরা যেটাকে বলতেছি ই ইকোয়াস টু এইচ এফ, এটাকে অনেকে ই ইকোয়াস টু এইচ এন দ্বারা প্রকাশ করে, আবার অনেকে ই ইকোয়াস টু এইচ নিউ দ্বারা প্রকাশ করে, এটাকে বলে আমরা বলি নিউ। তো নিউ মানে তোমরা জানো কম্পাঙ্ক, তো আমরা এখানে অ্যাপ দ্বারা প্রকাশ করি, কারণ ফিজিক্সে আমরা এটাকে সাধারণত অ্যাপ দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে ওল্ড এডিশন, মানে হচ্ছে অনেক পুরাতন ইয়াতে ব্যবহার করে, তবে ইসাক স্যারের বইতে এখনও নিউ ব্যবহার করে, তবে তমন স্যারের বইতে অ্যাপ ব্যবহার করে। এটা তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছে ব্যবহার করো। অ্যাপ দ্বারাও বুঝে কম্পাঙ্ক, আর আমার নিউ দ্বারাও বুঝে কম্পাঙ্ক। তাহলে আমার কথা হচ্ছে এটা হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যদি একটার জন্য শক্তি হচ্ছে ই ইকোয়াস টু এইচ এফ অথবা ই ইকোয়াস টু এইচ সি বাই ল্যামডা, এন সংখ্যকের জন্য শক্তি হচ্ছে ই ইকোয়াস টু এন এইচ এফ, শক্তি হচ্ছে ই ইকোয়াস টু এন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে আমার ওভারঅল কাউন্টিংটা। তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছো আমাদের কোনটা কি ফর্মুলা। তাহলে আমরা যখন কম্পাঙ্ক দেওয়া থাকবে, এখন সিম্পল হিসাব, কোন একটা আলোর কম্পাঙ্ক যদি দেওয়া থাকে তার শক্তি হচ্ছে ই ইকোয়াস টু এইচ এফ, আর আলোর যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তখন তার শক্তি হচ্ছে ই ইকোয়াস টু এইচ সি বাই ল্যামডা। আর যদি আমাদের কোয়ান্টার পরিমাণ বা কতগুলো আছে কোয়ান্টা পরিমাণ যদি দেওয়া থাকে, কোয়ান্টার পরিমাণ এন যদি দেওয়া থাকে, তখন তুমি এন দিয়ে হিসাব করবা। যদি এন না দেওয়া থাকলে একটার জন্য আমরা এভাবে ব্যবহার করব, আর যদি দেওয়া থাকে আমরা এন ব্যবহার করব, অন্য ক্ষেত্রে ব্যবহার করার কোনো দরকার নাই। ওকে, আর এখানে এন এর মান তো অবশ্যই বুঝতে পারতো, যেগুলো একটা প্যাকেট বা কোয়ান্টা, এর মানে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটে হইতে পারে, এন অবশ্যই হচ্ছে আমার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি এতটুকু ক্লিয়ার। এবং এগুলো দিয়ে আমরা ম্যাথে বিভিন্ন জায়গায় এগুলো অ্যাপ্লাই করা লাগতে পারে, আমরা বিভিন্ন ম্যাথ করার সময় এই ফর্মুলাগুলো কাজে লাগবে। সো তুমি ই ইকোয়াস টু এইচ এফ আর ই ইকোয়াস টু এইচ সি বাই ল্যামডা, এই দুটো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, আর কোনো কিছু এখান থেকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এর মানে শুধু এই দুটো সূত্রই তোমাকে মুখস্থ রাখতে হবে, ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। এবং এইচটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। তো আমরা যেহেতু এত কিছু করলাম, আমরা একটা অলরেডি ম্যাথ করে ফেলি। আমাদের তপন স্যারের বইয়ের 8.5 বলা হলো একটি 100 মেগা ইলেকট্রোভোল্ট ফোটনের কম্পাঙ্ক। আর আরেকটা কথা বলে রাখি, ওইখানে যে আমার শক্তিগুলো বলতো, প্রত্যেকটা শক্তি, এই শক্তিটাকে আমরা বলতে পারি এক একটা ফোটন, সেটাকে আমরা ফোটন। এই ফোটন মানে হচ্ছে একটা শক্তির প্যাকেজ বা প্যাকেট। ফোটনের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের এখানে কি দেওয়া আছে একটু খেয়াল করো। তো আমার দেওয়া আছে এখানে একটি এত মেগা ইলেকট্রোভোল্টের শক্তি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে শক্তি দেওয়া আছে 100 মেগা ইলেকট্রোভোল্ট। তো আমরা জানি শক্তিটাকে আমরা কোন এককে ইউজ করব, জুল এককে ইউজ করব। তাহলে জুল এককে ইউজ করতে হলে ই ইকুয়াল টু আমরা জানি কি 100 মেগা ইলেকট্রোভোল্ট। তো এখান থেকে মেগা ইলেকট্রোভোল্ট থেকে ইলেকট্রোভোল্টে নিতে হলে কি করতে হবে, 10⁶ দ্বারা গুণ করলে আমরা ইলেকট্রোভোল্টে চলে যাব। আর এটাকে যদি আমরা 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখান থেকে কিসে চলে যাব, জুলে চলে যাব। সো আমরা ই এর মান পেয়ে গেলাম সামথিং জুল। তাহলে আমরা যে কোনো একটা পাইলাম, ই এর মান হচ্ছে এত জুল, ই এর মান বের করা শেষ। এবার আসি একটা জিনিস, প্লাঙ্কের ধ্রুবক আমাদের সবারই মুখস্থ থাকার কথা। এইচ ইকুয়াল টু হচ্ছে আমার কত, 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক। তাহলে আমাদের এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা মুখস্থ রাখতে হবে সবাইকে, 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, এবার তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বললো কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হোয়াট, আবার তোমাকে বললো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হোয়াট। তো প্রথম কথা হচ্ছে আমাদের যেহেতু ই দেওয়া আছে, কম্পাঙ্ক বের করতে বলছে, তো আমরা বলতে পারি ই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কত, ই ডিভাইডেড বাই এইচ। দেখো ই এর মান আমার জানা আছে, এইচ এর মান জানা আছে, এখান থেকে ডিরেক্টলি কি বের করে ফেলা যায়, এখান থেকে ডিরেক্টলি এফ এর মান বের করে ফেলা যায়। এবার হচ্ছে আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমার কত, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে সি বাই এফ। সি এর মান জানি, এফ এর মান এখানে বের করছি, এখান থেকে ল্যামডা বের করে ফেলতে পারবো। আবার তুমি যদি চাও
এই ফর্মুলা ইউজ করলে ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, এখান থেকে বলা যায় ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচসি ডিভাইড বাই ই। তাহলে দেখো এইচ এর মান জানো, সি এর মান জানো, ই এর মান জানো, ল্যামডার মান বের হয়ে যাবে। সো তুমি যেভাবে ইচ্ছে বের করো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ এফ একটা সূত্র, ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা আরেকটা সূত্র, সি ইকুয়ালস টু এফ ল্যামডা আরেকটা সূত্র। আমরা তিনটে সূত্র যখন যেটা দরকার ওটা আমরা ব্যবহার করতে পারবো, যখন যেই সূত্র দরকার আমরা ব্যবহার করতে পারবো। একজন বললো এন এর লিমিট কতটুকু, হাইয়েস্ট কতটুকু হতে পারে? আনলিমিটেড, মানে যতগুলো তোমার নিঃসরণ হচ্ছে, যতগুলো কণা নিঃসরণ হচ্ছে, যতগুলা কণা নিঃসরণ হচ্ছে ততগুলা। সো আমার এখানে কোনো আলাদা কোনো লিমিট নেই, যতটুকু আমরা ইউজ করতে পারি। এবার আসো, এবার আমরা পড়বো হচ্ছে এক্স রে। আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী রনজেন, বাংলায় বলা হয় রঞ্জন রশ্মি। এক্স রে এর কনসেপ্টটা আমাদের এখানে খুবই ছোটো কনসেপ্ট, আমরা খুব ডিপে আমরা যাবো না, আমাদের যতটুকু বইতে আছে। তো আমরা সেই জিনিসটা পড়াতে বেশিক্ষণ লাগবে না, আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে, ওই জন্য এটা পড়ায় ফেলতেছি। তো আমরা দেখি আমাদের এক্স রে যে কনসেপ্টটা সেটা আমরা একটু দেখি। দেখার জন্য আমাকে একটা টিউব নিতে হবে। আচ্ছা, এবার আসো আমরা সংক্ষেপে এক্স রে এর কনসেপ্টটা পড়াই দিই। এক্স রে এর ক্ষেত্রে কি হয় একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের এখানে আমরা প্রথমে কার্যকলাপটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমরা ইতিহাসে যাব না, আমরা ডিরেক্টলি আমাদের মেইন থিমে চলে যাই। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার পুরোটা একটা নল, এই যে এটা হচ্ছে আমাদের পুরোটা একটা কি নল, এটাকে আমরা বলি কুলিজ নল। অনেকগুলো নল আছে, আমরা এইগুলা আলাদা করে সবগুলো পড়ার দরকার নেই, আমাদের শুধুমাত্র কুলিজ নল পদ্ধতি যেটা আছে এটাই আমাদের আছে, এটাকে আমরা বলি কুলিজ নল। তো আসো, এত কিছু লাগবে না, এটা আমাদের নল আছে, এটা প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠের মধ্যে এখানে একটা আমাদের এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারির মাধ্যমে এখানে একটা কি লাগানো আছে, এখানে লাগানো হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট আশা করি সবাই চিনো। আদিমকালে যে ওই যে তোমরা লাইটগুলো দেখো না, কতগুলা ওই যে হলুদ আলো দিয়ে যে ওই লাইটগুলো যে আমরা আগে ব্যবহার করতাম, যে ভিতরে ওই যে তারগুলো ছিঁড়ে গেলে আমাদের এটা নষ্ট হয়ে যায়,
ওই তারগুলোকে বলা হয় ফিলামেন্ট। নর্মালি ফিলামেন্টের মধ্য দিয়ে যখন আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয়, এই ফিলামেন্ট থেকে কি হয়, আলো নিঃসরণ হয়, এটা উত্তপ্ত হয়। ফিলামেন্টের মধ্য দিয়ে আমাদের ফিলামেন্টের মধ্য দিয়ে যদি আমরা তাপ দিই, তাপ দিলে ফিলামেন্টটা কি হয়, তাপ দিলে আমার ফিলামেন্টটা উত্তপ্ত হয়। আর ফিলামেন্ট উত্তপ্ত হলে সেখান থেকে কি হয়, সেখান থেকে আমার আলো নিঃসরণ করে। তো আমার কথা হচ্ছে এখানেও আমার কি হবে, এখানেও আমাদের তাপ দেওয়া হবে, তাপ দিলেই ফিলামেন্টে কি হবে, উৎপন্ন হবে। এবং এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এটাকে আমরা বলতে পারি ক্যাথোডের সমতুল্য, এটাকে আমরা বলতে পারি অ্যানোডের সমতুল্য। এখন এখান থেকে যখন আমাদের ফিলামেন্টের সাহায্যে যখন উত্তপ্ত হবে, অ্যান্ড এখান থেকে দেখা যাবে এই ক্যাথোড থেকে আমার অনেকগুলো ইলেকট্রন কী হবে, এখান থেকে নিঃসরিত হবে, এখান থেকে কী হবে, নিঃসরিত হবে। অর্থাৎ আমাদের কোনো একটা পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিঃসরণ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগে। সেই শক্তিটা কোত্থেকে পাবে, এই যে ফিলামেন্ট যে উত্তপ্ত হইতে 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 যখন আমাদের এটা কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে বিচ্যুত করার মতো অবস্থা সৃষ্টি হবে, তখন এখান থেকে বিচ্যুত করে দিবে। এখন আমরা যে কাজটা করি, এই পুরো সিস্টেমটাকে আমরা কি করি, একটা উচ্চ বিভবের মধ্যে রাখি, মানে অনেক হাই ভোল্টেজ 10-20 ভোল্ট না, কয়েক হাজার ভোল্ট। তাহলে আমাদের অনেক হাই ভোল্টেজ আমরা এটাকে রাখি। হাই ভোল্টেজ রাখলে দেখা যায় এখান থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে, খেয়াল করো, যখন এটাকে উচ্চ বিভবের মধ্যে রাখলাম, এই উচ্চ ভোল্টেজের কারণে ইলেকট্রনটা খুব দ্রুত এইদিকে গমন করে। সে এখান থেকে যখন সরে গেল, সে তখন বিচ্ছিন্ন। এই হাই ভোল্টেজের কারণে এটা খুব দ্রুত ত্বরিত হয়, মানে সে খুব দ্রুত যায়, এটাকে ধাক্কা দেয়। এখন সে যখন যাইয়া আমার এখানে একটা আমার ধাতব পাত আছে, এই যে আমার ধাতব পাত যেটা, এই ধাতব পাত আমার কি করে, ধাক্কা দেয়। আমাদের এই যে আমাদের এখানে যে জিনিসটা করে, আমাদের এটা হচ্ছে আমার একটা ধাতব বস্তু, এটা হচ্ছে আমার একটা কি, ধাতব বস্তু। এই ধাতব বস্তু এটা হচ্ছে লক্ষ্য বস্তু, এটা হচ্ছে আমার টার্গেট, এটাই হচ্ছে আমার টার্গেট বা লক্ষ্য বস্তু। এই টার্গেটকে যখন ধাক্কা দেয়, আশ্চর্যজনক বিষয় হলো এখান থেকে আমার কিছু রশ্মি বের হয়। তাহলে উচ্চ গতিসম্পন্ন, আবারও বলতেছি, এটা হচ্ছে কি, উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতব পাতকে ধাক্কা দেয়, তখন সেখান থেকে কিছু অজানা রশ্মি নির্গত হয়। এখন এই যে রশ্মিগুলা, এই রশ্মিগুলা খালি চোখে দেখা যায় না। আমরা এখানে কিছু পেপার রাখি, বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের আমরা কিছু পর্দা রাখি, পর্দায় যখন আমরা দিই, এখানে কিছু প্রতিপ্রভা সৃষ্টি হয়, মানে আলোগুলোর প্রভাব সেখানে দেখা যায়। এখন আমার কথা হচ্ছে, সে ওই পর্দার কালারটাকে চেঞ্জ করে দেয়। যেমন তোমরা এক্সরের যে পেপারগুলা, সেই পেপারগুলো দেখলে বুঝবা যে তোমার হাতের যে জায়গাগুলা, যে সকল জায়গায় তোমার হাড্ডি আছে, হাড্ডি তো আর এক্সরে ভেদ করতে পারে না, এক্সরে কঠিন বস্তুগুলো ভেদ করতে পারে না, আমাদের মাংস ভেদ করতে পারে। তখন দেখা যায় তোমার হাড় বাদে বাকি যে অংশটা, সেই অংশটা আমাদের কেমন হয়ে যায়, সেই অংশটা আমার অন্য কালার হয়ে যায়। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, তোমরা যদি দেখো, এরকম হচ্ছে একটা এক্সরে। তাহলে এটা হচ্ছে আমার একটা এক্সরে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে এক্সরে এর মধ্যে হাড় যেখানে, ওই জায়গাগুলো সাদা হয়ে আছে, অন্য জায়গাগুলো কালো হয়ে আছে। এই যে বুঝতেই পারতেছো, হাড্ডির কারণে এখানে কি পড়তে পারে নাই, এখানে আমার এক্সরে পড়তে পারে নাই। এক্সরে পড়ছে কোথায়, বাকি অংশের মধ্যে। যে অংশের মধ্যে এক্সরে পড়ছে, সেই অংশটার মধ্যে সেই পেপারটাকে কি বানাই দিছে, পেপারটাকে কালো বানিয়ে দিছে। এর মানে এটাকে আমরা বলি প্রতিফবা, এটাকে আমরা বলি কি, প্রতিফবা। তাহলে এই যে কালারটা চেঞ্জ করে, মানে যেখানে আমার এক্সরে পড়বে সেখানে কালারটা চেঞ্জ করে সে কালো বানিয়ে দিচ্ছে, ব্ল্যাক বানিয়ে দিচ্ছে। তো আমার এভাবে সে কাজ করতেছে। আমার এত কিছু জানার দরকার নেই, আমরা এখন মেডিসিনে যাবো না। আমার মেন কথা হচ্ছে আমরা এখানে কনসেপ্টটা পড়তেছি। এখান থেকে ইলেকট্রন যখন দ্রুত এটাকে আঘাত করে, অজানা কিছু রশ্মি বের হয়।
বিজ্ঞানী রন্টজেন এটা লক্ষ্য করেন, কিন্তু উনি ব্যাখ্যা জানেন না আসলে এগুলো কী নাম দিবেন। যখন নাম দিতে জানতেছেন না, তখন উনি কী করছে, অজানা রশ্মি হিসেবে নামকরণ করছে হচ্ছে এক্স। যেহেতু অজানা জিনিসকে আমরা এক্স বলি, তখন থেকে নাম হয়ে গেছে এটা হচ্ছে এক্স রে, অজানা রশ্মি, বা এটাকে আমরা বলি বিজ্ঞানী রন্টজেন আবিষ্কার করেছে, এটাকে আমরা বলি রঞ্জন রশ্মি। এখন একটু খেয়াল করে দেখো, এই এক্স রে এখান থেকে যে বের হয় সেটা সর্বোচ্চ যে গতিতে যায়, এই রশ্মিগুলো একটা গতিতে যায় না, এই গতিতে যায়, তার যে শক্তিটা, সেই শক্তিটা যেহেতু ইলেকট্রনের আধান হচ্ছে ই, আমরা জানি আধানকে ভোল্টেজ দ্বারা গুণ করলে আমরা কী পাই, শক্তিটা পেয়ে যাই। এই যে আমরা স্থির তড়িতে পড়ছি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউভি, কিউকে ভি দ্বারা ভাগ করলে ডাব্লিউ পেয়ে যায়, ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, সেটা এখানে আমার শক্তি, গতিশক্তি। সে যখন দ্রুত যাচ্ছে তার উৎপন্ন গতিশক্তি হচ্ছে কি, ইকে ইকুয়াল টু ইভি। আবার এটার যে একটা, এই যে আমার এই আলোটার আমার একটা নির্দিষ্ট, নিশ্চয়ই বুঝতে পারছো, কম্পাঙ্ক আছে। এই আলোটার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা আমরা বলতে পারি এফ। এই আলোটার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকে আমরা বলতে পারি ল্যামডা। তাহলে এই যে রশ্মিটা সে চলে যাচ্ছে, এই রশ্মি যেই পরিমাণ গতিশক্তি উৎপন্ন করে, এটাকে আমরা বলি ম্যাক্সিমাম গতিশক্তি। কেমন ম্যাক্সিমাম, সেটাকে বলি ইভি। তাহলে আমার কথা হচ্ছে, এই ম্যাক্সিমাম গতিশক্তি উৎপন্ন করার জন্য তার যে কম্পাঙ্ক, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা ফর্মুলা জানি ই ইকুয়ালস টু এইচ এফ, আবার আমরা জানি ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, ই যদি ম্যাক্সিমাম হইতে হয়, এফটাকে কি হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে। আবার ই যদি ম্যাক্সিমাম হইতে হয়, ল্যামডাটাকে মিনিমাম হইতে হবে, কারণ ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি এই এফটা হচ্ছে ম্যাক্সিমাম, ল্যামডাটা হচ্ছে মিনিমাম। পরীক্ষায় তোমাকে এটাই বলবে এক্স রে এর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এটাই আমাকে পরীক্ষা বের করতে বলে। তাহলে আমি প্রথমে বুঝে গেলাম আমাদের যে এখানে অ্যাপটা ম্যাক্সিমাম হয়, কম্পাঙ্ক ম্যাক্সিমাম হয়, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হয়, এবং যে শক্তিটা বের হয় তাকে আমরা ইভি দ্বারা প্রকাশ করতে পারি। যে ভোল্টেজের মধ্যে রাখলাম সেটা হচ্ছে আমার বি, উচ্চ বিভব, আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান। এখন এখানে ভোল্টেজটা কত বেশি তার উপর ডিপেন্ড করে এক্স রেটাকে আমার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোমল এক্স রে, একটা হচ্ছে কোমল এক্স রে, আর একটা হচ্ছে কঠিন এক্স রে। একটা কোমল আর একটা হচ্ছে কঠিন। কোমল এক্স রে যেখানে ভোল্টেজ কম, কঠিন এক্স রে সেখানে ভোল্টেজ বেশি। আর যেখানে আমাদের গতিশক্তি ভোল্টেজ বেশি সেখানে গতিশক্তিও বেশি, আর গতিশক্তি বেশি হলে তার বেদন ক্ষমতাও বেশি। আর যেখানে আমার ভোল্টেজ কম সেখানে গতিশক্তিও কম, গতিশক্তি কম হলে সেখানে বেদন ক্ষমতাও কম। এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এটা হচ্ছে এক্স রে এর ওভারঅল ক্রাইটেরিয়া। এটুক আমরা সবাই বুঝছি কিনা একটু বলি তো, এটুক সবাই বুঝছি কিনা। আর তার আগে একটা কথা বলে রাখি, বিজ্ঞানী রন্টজেন যখন এক্স রেটা আবিষ্কার করলো, মারাত্মক একটা আবিষ্কার, তাহলে বুঝতেই পারতেছো এই এক্স রেটা আমার জনজীবনে কত বেশি কাজে লাগে। এবং 1901 সালে উনি এটার জন্য নোবেল প্রাইজ পাইছিল। 1901 সালে নোবেল প্রাইজ পাইছিল, এনফি মানে হচ্ছে নোবেল প্রাইজ। 1901 সালে উনি এটার জন্য নোবেল প্রাইজ পান। আর পৃথিবীর সর্বপ্রথম এক্স রে করা হয় বিজ্ঞানী রন্টজেনের ওয়াইফের। সিম্পল কথা ভাই, বিজ্ঞানী রন্টজেনের যে হাত আছে, ওয়াইফের হাত আছে, সেই হাতটা প্রথম এক্স রে করা হয় আমাদের এই যে এক্স রে আবিষ্কারের পর। তো আসলে জিনিসটা একটু বুঝো না জিনিসটা, রন্টজেন যদি তার হাতটাকে এক্স রে করে, যদি দুর্ঘটনা ঘটে তার হাতটা নষ্ট হয়ে যাবে না? ওই জন্য সে কী কাজ করছে, কত জারুগা এত বুদ্ধি নিয়ে কেমনে থাকে, সে তার ওয়াইফের হাতটাকে এক্স রে করছে। যদিও সৌভাগ্যবশত কোনো সমস্যা হয় নাই, এবং এটাই হচ্ছে আমাদের পৃথিবীর প্রথম এক্স রে। পৃথিবীর প্রথম এক্স রে করা হয়েছিল বিজ্ঞানী রন্টজেনের ওয়াইফ, অর্ধাঙ্গিনীর হাতের এক্স রে করা হয়েছিল। এটা জেনে রাখা জরুরি, জেনে রাখতে ভালো। তো যুগে যুগে এভাবে নাকি মেয়েরা প্রতারিত হচ্ছে, আসলে প্রতারিত হয় নাই। বিজ্ঞানী রন্টজেন অনেক বড় একটা আবিষ্কার করে ফেলছে তার স্ত্রীর হাতটাকে এক্স রে করে। বুঝতেই পারতেছ? তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা একটু কমেন্টে বলি তো। এতটুকু বুঝতে পারলে আমাদের কনসেপ্ট শেষ। এখন আমরা জাস্ট সূত্রটা বলে দিব। এবার আসো জাস্ট ফর্মুলাটা দেখো। তাহলে আমরা বলতে পারি এক্স রেতে যে শক্তিটা আমার দেখতেছি সেই শক্তিটা, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গতিশক্তি। সেই ম্যাক্সিমাম গতিশক্তি হচ্ছে কত, ই ভি। ই মানে হচ্ছে ইলেকট্রন আধান, ভি মানে হচ্ছে ভোল্টেজটা। ওকে, তার রেসপেক্টে এবার আসো, এই যে আমার ই শক্তিটা, এই শক্তিটাকে কয়েকটা ভাবে ক্যালকুলেশন করা যায়। একটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ এফ, আরেকটা হচ্ছে ই ইকুয়ালস টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা, আরেকটা হচ্ছে
ই ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। এবার আসো আমার তো ম্যাক্সিমাম লাগবে, তাহলে আমরা বলতে পারি ই ম্যাক্সিমাম যেটা ই ম্যাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ এফ ম্যাক্স। আবার ই ম্যাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি, আমার তো ম্যাক্সিমামটা দরকার, সেটা হচ্ছে এইচ সি ডিভাইড বাই ল্যামডা, অবশ্যই মিনিমাম। এখান থেকে আমরা বলতে পারি ই ম্যাক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এই শক্তিটা সর্বোচ্চ হবে, এটা তো গতিশক্তি মেনলি, শক্তিটা সর্বোচ্চ হবে যখন ব্যাগটা সর্বোচ্চ হবে, তখন আমরা বলতে পারি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অলরেডি তাহলে তিনটা কথা বলতে পারি, তাহলে আমরা এই তিনটা পেয়ে গেলাম। তাহলে সিম্পল একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে তিন জায়গা থেকে তিনটা কথা বলতে পারি। এক নাম্বার কথা, এটার মান কত ইভি, তাহলে আমরা বলতে পারি এইচ এফ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ইভি। এখান থেকে আমরা চাইলে এফ ম্যাক্সিমাম বের করতে পারি, এফ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ইভি ডিভাইড বাই এইচ। তাহলে সর্বোচ্চ কম্পাঙ্ক বের করার ফর্মুলা এটা, যদিও এটা আমার খুব একটা লাগে না। এবার এখান থেকে বলতে পারি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে ইভি। এখান থেকে বলা যায় ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ইভি। এই ফর্মুলাটা আমাদের সবচেয়ে বেশি লাগে। আর এখান থেকে বলতে পারি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইভি। এখান থেকে বলতে পারি এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 ইভি। এখান থেকে বলতে পারি এমটা এই পাশে গেলে এক কথায় লিখে দিতে পারি 2 ইভি ডিভাইড বাই এম। এখান থেকে বলতে পারি বি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার 2 ইভি ডিভাইডেড বাই এম। তাহলে এই যে ক্যালকুলেশন, তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এফ ইকুয়ালস টু ইভি ডিভাইডেড বাই এইচ, ল্যামডা ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ইভি, ভি ম্যাক্স ইকুয়ালস টু রুট ওভার 2 ইভি ডিভাইড বাই এম। তাহলে আমরা চাইলে এখান থেকে কয়টা জিনিস বের করতে পারি, সর্বোচ্চ কম্পাঙ্ক বের করতে পারি, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, আর আমরা ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা আমরা বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে এক্স রে এর যে ফর্মুলাগুলো, সাধারণত তোমার বইতে তুমি শুধু এটাই পাবা, কিন্তু সিকিউতে যখন যাবা তখন আমার তিনটাই কাজে লাগবে। সিকিউতে তিনটা কনসেপ্টই কাজে লাগবে, তবে এটা খুব একটা রেয়ার কেস, এটা খুব একটা কাজে লাগে না। সাধারণত আমরা এই দুইটা কনসেপ্ট সবচেয়ে বেশি কাজে লাগাই। এখন এখানে এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি মানে আমাদের সি মানে হচ্ছে বুঝতে পারতেছো আলোর বেগ, ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান, আর ভি মানে হচ্ছে কি যে ভোল্টেজের মধ্যে তুমি তাকে রাখলা সেই ভোল্টেজটা হচ্ছে বি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসো একটা সৃজনশীল করে শেষ করে দিই এই কনসেপ্টটা, যেহেতু করাইছি পুরো কনসেপ্টে শেষ করে দিই। একটা সৃজনশীল আমাদের কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্ন। কুমিল্লা বোর্ড 17 প্রশ্ন হলো একটি তড়িৎক্ষরণ নলে এক্স রে উৎপাদনের জন্য 12.4 কিলোভোল্ট এবং আরেকবার 24.8 কিলোভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রন গতিশক্তির 0.3% এক্স রে উৎপাদন করে। তো ক নাম্বার বলল
প্রথম ক্ষেত্রে ইলেকট্রন এর সর্বোচ্চ বেগ কত? সর্বোচ্চ বেগ কত? এটা হচ্ছে সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন। আর সৃজনশীলের 4 নম্বর প্রশ্ন হলো দুইটির মধ্যে কোনটির বেদনযোগ্যতা বেশি? কোনটির বেদনযোগ্যতা বেশি? একটু ভালো করে খেয়াল করো। বলা হলো একটি তড়িৎক্ষরণ নলে এক্স রে উৎপাদনের জন্য 12.4 কিলোভোল্ট এত ভোল্ট এবং আরেকবার 24.8 কিলোভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এর মানে প্রথমবার বিভব পার্থক্য হচ্ছে এত, পরের বার হচ্ছে এত। তোমাকে বলা হলো প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। তো আমরা সলিউশন করি 3 নম্বরের সলিউশনে কি বলা হলো? প্রথম ক্ষেত্রে ভোল্টেজ কত? প্রথম ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে B = 12.4 কিলোভোল্ট। এর মানে 12.4 × 10³ ভোল্ট, এত ভোল্ট প্রয়োগ করা হলো। ওকে, এবার তোমাকে বলছে কি প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, এই যে এবার তোমাকে বলছে Bmax = হোয়াট? তো আমরা তো জানি হাফ m Bmax স্কোয়ার = হচ্ছে কত? EV। তাহলে এখান থেকে বলা যায় Bmax = √2EV/m। একটু আগে দেখাইলাম, দেখো ই এর মান মুখস্থ জানি, বি এর মান দেওয়া আছে, এম এর মান তোমরা জানো, মুখস্থ ক্যালকুলেশন করলে আমার আনসার বের হয়ে যাবে। তাহলে আশা করি সবাই আমরা বুঝতে পারবো। এখানে এম মানে তো বুঝতে পারতেছি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। তাহলে আমরা এটা করলে কি পাবো? 3 পেয়ে যাব। এবার আসো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলা হলো? 4 নম্বর প্রশ্নে তোমাকে বলা হলো ঘ নাম্বার, দুইটির মধ্যে কোনটির ভেদনযোগ্যতা বেশি? একটু আগে আমি বলছিলাম যার ভোল্টেজ বেশি তার গতিশক্তিও বেশি, তার ভেদনযোগ্যতাও বেশি। এক কথায় রশ্মি যেটা যাচ্ছে তার গতিশক্তি যদি, তাহলে আমার প্রথমটার গতিশক্তি হচ্ছে EK1, দ্বিতীয়টার গতিশক্তি হচ্ছে EK2। দুইটার মধ্যে যার গতিশক্তি বেশি তার ভেদনযোগ্যতা বেশি। তো গতিশক্তি বের করার তো ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে EV। প্রথম ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে V1, দ্বিতীয় ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে V2। তাহলে ই মান হচ্ছে ইলেকট্রনের আদান 1.6 × 10⁻19 ইন্টু B1। প্রথম ক্ষেত্রে V1 কত বলো তো? এই যে B1 হচ্ছে 12.4 × 10³ ভোল্ট। ক্যালকুলেশন করলে একটা আনসার পাবা। আর 1.6 × 10⁻19 ইন্টু পরের ক্ষেত্রে কত? 24.8 × 10³ ভোল্ট। ক্যালকুলেশন করলে তুমি আরেকটা আনসার পাবা। তো তুমি বুঝতেই পারতেছো সেকেন্ড ক্ষেত্রে EK2 ইজ গ্রেটার দেন EK1। এর মানে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমাদের ভোল্টেজ বেশি, এর মানে এখানে গতিশক্তিও বেশি, আর গতিশক্তি বেশি হওয়ার কারণে তার ভেদনযোগ্যতাও বেশি। সো সেকেন্ড কেসে আমাদের ভেদনযোগ্যতা প্রথম কেস থেকে আমাদের কম হবে। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? এবং আজকে আমাদের এখানে শেষ। আমরা অলরেডি পড়াই ফেললাম হচ্ছে আমাদের এক্সরে পর্যন্ত পড়াই ফেললাম। আগামী ক্লাসে আমরা ফটোতড়িৎ ক্রিয়া পড়বো। আমাদের কিন্তু এখন একটু সিলেবাসের দিকে নজর দেওয়া লাগতেছে। হ্যাঁ, সিলেবাসের দিকে নজর দেওয়া লাগছে, মানে আমাদের মোটামুটি আমরা খুব ভালো অবস্থানেই আছি। তো আমাদের টাইম মতো সিলেবাস শেষ করতে হবে এবং খুব আমাদের সময় মতোই সিলেবাস শেষ হবে এবং খুব সুন্দরভাবে সিলেবাসটা শেষ হবে। আমি অলরেডি প্ল্যানিং রেডি করে রাখছি। তো আজকের প্ল্যানিং ছিল এক্সরে আমাকে শেষ করাইতে হবে। সো আজকের প্ল্যানিং অনুযায়ী আমাদের এক্সরে শেষ। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলিও? ওকে, তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার। আর একজনও বললো যে আমাদের W=QB থেকে সবগুলো আসতেছে। জি ভাইয়া, এই সূত্র যে কত মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট চিন্তাই করতে পারবে না। আমরা আমাদের এই সূত্র পড়ছি W=QV। এই সূত্র আমরা পড়ছিলাম কোথায়? স্থির তড়িতে। এই সূত্র আমার সব জায়গায় কাজে লাগবে। তো এক্সরে পর্যন্ত আমাদের শেষ। আমি খুবই সহজ কনসেপ্টে পড়াচ্ছি। একজনও বললো 4 নম্বরটা বুঝে নাই।
আমাদের গতিশক্তির ফর্মুলা কি ছিল? ইভি। দেখো আমি এখানে বলি ই বের করার কয়টা ফর্মুলা ছিল? ই বের করার ফর্মুলা পাইছিলাম ই ইকুয়ালস টু ইভি, ই ইকুয়ালস টু এইচ এফ, ই ইকুয়ালস টু এসসি বাই ল্যামডা, ই ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। তো তোমার কি দেওয়া আছে? দুই ক্ষেত্রে তোমার দেওয়া আছে ভোল্টেজ, এখানেও ভোল্টেজ দেওয়া আছে, এখানেও ভোল্টেজ দেওয়া আছে। আর এই শক্তি বলতে আমরা আসলে কোন শক্তি বুঝি? গতিশক্তি বুঝি। তাহলে ভোল্টেজ তো আমার দেওয়া আছে, যেহেতু ভোল্টেজ দেওয়া আছে ভোল্টেজওয়ালা ফর্মুলা যেটা সেটা ইউজ করতেছি, ই ইকুয়ালস টু ইভি। এই ফর্মুলা দিয়ে প্রথম ক্ষেত্রেও গতিশক্তি বের করলাম, সেকেন্ড ক্ষেত্রেও গতিশক্তি বের করলাম। এটা হচ্ছে কোন গতিশক্তি? ওই এক্স রেটা যে এই যে দেখো এই নল ছিল না, এই নল থেকে এখান থেকে যে এক্স রেটা এখান থেকে ধাক্কা খেয়ে যে এক্স রেটা বের হইতো, এটার গতিশক্তি। এই গতিশক্তি যার বেশি, এটাই তো এক্স রে। ওই রশ্মিটার গতিশক্তি যত বেশি হবে সে তত বেশি ভেদ করবে না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো না, তুমি মনে করো তোমার ছোট বোনরে আস্তে করে থাপড়াইলা, আরেকবার জোরে থাপড়াইলা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছো না? আর যদি পার্থক্য না বুঝে এবার ঘুষি মারো, আস্তে করে ঘুষি মারো, জোরে ঘুষি মারো, কোন ক্ষেত্রে বেশি ব্যথা পাবে মানে ভেদনযোগ্যতা বেশি তুমি নিজে বুঝতে পারবা। আর তোমার সেটাই বললো দুইটির মধ্যে কোনটির ভেদনযোগ্যতা বেশি। আর যদি বলো যে ছোটো ভাই বোন নাই, নিজে মায়েরা টেস্ট করো, তাও টেস্টটা করো অন্তত। তাহলে কোন ক্ষেত্রে বেদনযোগ্যতা বেশি? যে ক্ষেত্রে গতি বেশি, গতি শক্তি বেশি, বেদনযোগ্যতা বেশি। তো আমি এক্স রে এর গতিশক্তিটা বের করলাম। প্রথম ক্ষেত্রে ভোল্টেজ V1, সেকেন্ড ক্ষেত্রে V2। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 12.4, সেটা বসাইলাম, আমরা কিলো ভোল্টকে ভোল্টে নিলাম। আর সেকেন্ড ক্ষেত্রে এত দেওয়া আছে সেটা দিলাম, গতিশক্তি বের করলাম। যেখানে গতিশক্তি বেশি সেখানে বেদনযোগ্যতা বেশি। এবার ক্লিয়ার কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলো। একজনের প্রশ্ন করছিলা 4 নম্বর বুঝো নাই, ক্লিয়ার কিনা বলো এবার। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।